ধূসর রংধনু। পর্ব সংখ্যা 8। লেখিকা মাহিরা ইসলাম মাহি। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির পানে হাঁটু গেড়ে বসল। তার হাত দুটো মুঠোয় পুরে আকুতি মিশিয়ে শুধালো, কেন আমায় এত জ্বালাতন করছো বোকা মেয়ে? তুমি বুঝতে পারছো না তোমায় আমার চাই। তীব্রভাবে চাই। ভীষণ করে চাই। আজন্মকালের জন্য চাই। অ্যাট এনি কষ্ট। সমস্যা কি তোমার? কেন এত শাস্তি দিচ্ছ? আমি ক্লান্ত। আই নিড ইউ বউ। প্লিজ, প্লিজ। তাসফি অবাক চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের পানে। দেখ কি সুন্দর দেখাচ্ছে তার সুদর্শন পুরুষটিকে। ঠিক যেন স্বর্গের রাজপুত্রুর। তার প্রাণনাশিনী। তার কণ্ঠে মিশে আছে আকুতি, কাছে টানার আকুল আবেদন, ভালোবাসি না বলেও কাছে রাখার তীব্র বাসনা। কি করে সে এ আবেদন মঞ্জুর না করে ফিরিয়ে দেবে? অহংকারী পুরুষটা তার নিস্তব্ধতা ভেঙে কাছে আসার আবেদন জানিয়েছে। তাসফি কি এই ক্ষণটারই অপেক্ষায় ছিল না এতকাল? ভালোবাসার জন্য কি ভালোবাসি বলা প্রয়োজনীয়? নিস্তব্ধ তাসফির কপালে কপাল ঠেকালো। দু হাতে আজলায় ভরে নিল তার মুখশ্রী। তাসফি চোখ বন্ধ করে ফেলল। দুজোড়া অধরের আলিঙ্গন হল দৃঢ়ভাবে। তাসফি খানিকটা কেঁপে উঠল। জীবনের প্রথমবার নিজস্ব পুরুষের পুরুষালী গভীর স্পর্শে কেঁপে কেঁপে উঠল সে। দীর্ঘদিনের পিপাসিত দুটি হৃদয় অমর সুধা পানে ব্যস্ত। আকাশে বিদ্যুৎ চমকালো হঠাৎ। বৃষ্টি এসেছে বোধ হয়, কে জানে। আচ্ছা, এই রাতের আধারে কি ধূসর রংধনু রঙিন হবে? তা কখনো সম্ভব কি? রাতে তো রংধনু দেখা যায় না। উহু, সম্ভব নয় তো। আকাশে কেন রংধনু উঠতে হবে? মনের রঙের রংধনুই যে আসল রাঙা। মনের ধূসর মেঘ কাটলেই তা উজ্জ্বল হবে। উজ্জীবিত হয়ে ফুটে থাকবে হৃদয়গহীনে। অধর ছেড়ে নিস্তব্ধ তাসফিকে জড়িয়ে নিল গভীর আলিঙ্গনে। কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেল। ফিসফিস করে মাদকীয় স্বরে বলল, আর ইউ রেডি মাই মিসেস? তাসফির সমস্ত অভিমান, রাগ, ক্ষোভ তখন ঢাকা পড়েছে চোরা বালির নিচে। এই সন্ধিক্ষণে তাসফি যেন আদুরে বিড়ালছানা তার ডাক্তার সাহেবের নিকট। সে কণ্ঠে এক আকাশ সম আদুরে অভিমান মিশিয়ে শুধালো, কিন্তু আপনি তো আমায় বউ হিসেবে মানেন না ডাক্তার সাহেব। এ হৃদয় যে শান্ত হয় না সেই ক্ষণ ভাবলে। আপনার করা অপমানের বোঝা তলপেটে দাপড়ে বেড়ায় সারাটি ক্ষণ। তবে কি করে নিস্তার পাবো তা থেকে? প্রেয়সীর ব্যাকুলতা বুঝে নিস্তব্ধ মুচকি হাসে। ফিসফিস করে জবাব দেয়, কি বলছেন? আপনাকে না মেনে উপায় আছে? আকৃষ্টের চেষ্টা না করেও আপনার মায় আটকেছেন। সৌন্দর্য না দেখাতে চেয়েও অজান্তেই দেখিয়েছেন। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক তবুও ভালোবাসি বলে আকুল আবেদন জানিয়েছেন। আপনাকে ছেড়ে না যাওয়ার তীব্র বাসনা প্রকাশ করেছেন। এই আমি আপনাতে আটকেছি দীর্ঘ শক্ত কোমল জালের ন্যায়। যেই জাল চাইলেই ছিঁড়ে ফেলা যায়। কিন্তু তাতে যে নিজেরই বড্ড কষ্ট, ছিলে যাওয়ার ভয়ের তাড়না। আগুনের লাভার ন্যায় আপনার অভিমানের ভাট্টায় জল দিয়ে ভেজাতে এসেছি। সেই আমি কি করে আপনাকে না মেনে থাকতে পারি বলুন? আপনাকে মানি না বললে তো নিজের প্রতি নিজের অন্যায় করা হবে। তাছাড়া নিজের অর্ধাঙ্গিনীকে কি কখনো অস্বীকার করা যায় বলুন? তবে যে নিজের অর্ধেক অঙ্গকে অবহেলা করা হবে, তা কি আমি করতে পারি বলুন? পূর্বের করা অপরাধের শাস্তি অনেক তো দিলেন। এবার এই অধমের অঙ্গকে ক্ষমা করে কাছে টানা যায় না? আলিঙ্গনে বদ্ধ করা যায় না? জাপটে রাখা যায় না বুঝি? নিস্তব্ধ বলা মধুর শ্রুতি তাসফির নিকট অমৃত। এন অমর সুধা। তবে কি এতদিনের কষ্ট তার লাঘব হলো? তার ভেতরকার সত্তা চিৎকার করে আনন্দে উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ তাসফি, তুই পেরেছিস। পেরেছিস তুই অহংকারী পুরুষটার সমস্ত অহংকার চূর্ণবিচূর্ণ করে দিতে। পেরেছিস তাকে নিজের মোহজালে আটকাতে। তার মধুর আলিঙ্গনে সাড়া দে। তোর অর্ধেক অঙ্গের এতদিনের পিপাসিত হৃদয়কে শীতল কর। নিজেকে বিলিয়ে দে তার মাঝে। তাসফি পুনরায় চোখ বন্ধ করে নিল। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রুকণা। আদুরে বিড়ালছানার ন্যায় নিচে থাকা তার নরম কোমল হাতখানা দিয়ে পেঁচিয়ে আকরে ধরল নিস্তব্ধ শক্তপোক্ত পেটানো বাহু দুখানা। তাসফির আস্কারা পেয়ে নিস্তব্ধ আরও শক্ত করে জড়িয়ে ধরল তার প্রিয়তমা স্ত্রীকে। উম্মাদের ন্যায় চুমু খেল প্রেয়সীর মুখশ্রী জুড়ে। নিস্তব্ধ ফিসফিস করে বলল, অ্যাগরি? তাসফি অস্ফুট স্বরে বলল, উম্মম। যতটা গর্জায় ততটা বর্ষে না। কথাটা ঠিক। বিকাল থেকে আকাশে যতটা মেঘ ছিল, সঙ্গে খানিকক্ষণ আগে যতটা বিদ্যুৎ চমকালো, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টির দেখা দিয়ে পুনরায় পালিয়েছে তারা। আশা মন খারাপ করে বসে রইল বিছানায়। ভেবেছিল রাতের বেলা বেকনিতে গিয়ে বৃষ্টিতে ভিজবে সে, তার চাচি যতই রাগ করুক না কেন। সে কি চাচির খায় নাকি চাচার? কিন্তু বৃষ্টি বাবাজি ক্ষণিকের দেখা দিয়ে পালিয়েছে। তাই তো মন খারাপ করে বিছানায় বসে ফোন ঘাঁটছিল সে। তার পাশে তার চাচাতো বোন উর্মি ঘুমিয়ে আছে। নিঃসন্দেহে সে থেকে অনেকটা বড়। এই তিনতলা বিল্ডিংয়ের দোতলায় তারা থাকে। 3টে রুম, একটি ডাইনিং ও কিচেন। চাচা চাচি ও তাদের ছোট ছেলে তাদের সঙ্গে এক রুমেই থাকে। আর চাচার মেয়ে আর সে এক রুমে। অপর রুমটা গেস্ট রুম। রাত তখন 10টা।
মেসেঞ্জারে ঢুকতেই সুজন স্যারকে অনলাইন দেখেই আশার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল তাকে জ্বালানোর। লোকটাকে কথার জালে ফাঁসাতে তার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে কেমন হতবুদ্ধি হয়ে চেয়ে রয় তার দিকে। কখনো কখনো বিরক্ত হয়ে ধমক দেয়। ওই যে কথায় আছে না, নিষিদ্ধ পদ্মের প্রতি মানুষের আগ্রহ বেশি, তারও হয়েছে একই দশা। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওপাশ থেকে জবাব এলো। ওয়ালাইকুম আসসালাম। ভালো। কে? আশা দুষ্টু হেসে জবাব দিল। আমায় তো প্রেসক্রিপশন লিখে দিলেন না স্যার। সুজন বসে বসে ফেসবুক স্ক্রুল করছিল। হঠাৎ অচেনা একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসায় কৌতূহল হলো। তার ছাত্রীদের কেউ নয় তো? সুজন খানিকক্ষণ মেসেজের দিকে চুপ করে তাকিয়ে থেকে স্পষ্ট বুঝতে পারল এটা ওই আশা নানের বেয়াদব মেয়েটা, যে তাকে ভয় পায় না, তার সঙ্গে রসিকতা করে, হাঁটতে গেলেই ধাক্কা খায়। সুজন রাগী ইমোজি দিল। আশা তাতে ভ্রুক্ষেপ না করে বলল, স্যার রাগ করছেন কেন? আপনিই তে প্রেসক্রিপশন লিখে দিতে চেয়েছেন। কাল আপনার চেম্বারে যাব শিওর। ঠিক আছে। সুজন লিখল, আমায় আর মেসেজ দিবে না? সে কি কথা স্যার? আমি তো ভাবেছি আপনার বাড়িতে যাব আন্টির সঙ্গে দেখা করতে। হোয়াট? পাগল? সত্যি বলছি স্যার, আপনার মতো স্যারের মিষ্টি মাটাকে দেখার আমার খুব ইচ্ছা। আমার মতো মানে? হোয়াট ডু ইউ মিন বাই আমার মতো? আমার মতো মানে বলে তুমি কি বোঝাতে চাইছো অভদ্র মেয়ে? আশা মনে মনে হাসল। এই তো স্যার খেপেছে। আচ্ছা এসব বাদ দিন, আপনি বরং আমায় একটা সত্যি কথা বলুন তো। কিসের সত্য কথা? আর তোমাকে বা আমি কোন দুঃখে সত্য কথা বলতে যাব? বলুন তো নিস্তব্ধ স্যার, কি তাসফির কোন আত্মীয় হয়? কেন তোমার ওদের পার্সোনাল লাইফ নিয়ে এত ভাবনা কেন? ওদের পার্সোনাল লাইফ মানে? বারে তাসফি তো আমার কলিজার বান্ধবী। আমি ভাববো না তো কে ভাববে? সুজন কৌতুক করে লিখল, তা তোমার কলিজার বান্ধবী তোমায় বলেনি তার সাথে কি সম্পর্ক? হুহু, বলেনি বলেই তো আপনাকে জিজ্ঞেস করছি। প্লিজ বলুন না। নিস্তব্ধ স্যার তো আপনার বন্ধু। প্লিজ বলুন। প্লিজ প্লিজ। সুজন লিখল, তোমার কেন মনে হলো নিস্তব্ধ তাসফির আত্মীয় বলো তো? মনে হয়নি শুধু, আমার তো আরো সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে শুনি? না থাক, আপনাকে বলা যাবে না। আপনি আবার আপনার বন্ধুর কাছে সব উগলে দেবেন। সুজন কৌতূহল চিত্তে লিখল, আমি তোমায় আদেশ করছি বলতে দ্রুত বলো। আশা লিখল, ঠিক আছে বলছি, কিন্তু আপনি কথা দিন স্যারকে বলবেন না। প্রমিস? প্রমিস। আশা এপাশ থেকে ফিসফিস করে বলল, এভাবে আপনার মনের দখলদারি আমায় দেওয়ার জন্য ও তো প্রমিস করতে পারেন স্যার। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে লিখল, কয়েকটি বিষয় আমি নোটিশ করেছি বুঝলেন। নিস্তব্ধ স্যারকে মাঝে মাঝে তাসফির দিকে অদ্ভুত চোখে তাকাতে দেখি। কেমন যেন অন্য রকম দৃষ্টি। ঠিক ছাত্রী ছাত্রী ভাইব নেই সেই তাকানোতে। আমাদের যেভাবে দেখে, কিন্তু ওই চাউনি অন্যরকম। অন্য রকম কেমন বলো তো? আপনি তা বুঝবেন মা স্যার। আপনি কি প্রেম করেন নাকি বলুন তো? আমি প্রেম করি কি না তা দিয়ে তুমি কি করবে? বেয়াদব। আহা স্যার, রাগ করছেন কেন? আমি তো বোঝানোর জন্য বললাম। প্রেমিকরা যেমন করে তাকায় না অমন করে। আপনি প্রেম করলে আপনিও বুঝতেন কেমন তাকানো। সুজন লিখল, ঠিক আছে বুঝলাম, এরপর বলো। কিন্তু আপনি তো বললেন না প্রেম করেন কি না। সুজন মেসেজটার দিকে তাকিয়ে ক্ষণমুহূর্ত কিছু ভাবল। অতঃপর আঙুল চালিয়ে লিখল, নো। আশার বুকের ভেতর কেমন বাড়ি মেরে উঠলে। প্রজাপতি নেচে উঠল পাখা মেলে। আচ্ছা সুজন স্যার প্রেম করে না শুনে তার কেন খুশি লাগছে? তার খুশি হয়েই বা লাভ কি? সুজন আবারও লিখল, তারপর বলো। বলছি, এই যে দেখুন তাসফি যেদিন মিসিং হলো, দারোয়ানকে কি বলেছিল? স্যারের জীবন মরণের প্রশ্ন। একটা মেয়ের প্রতি কারো অনুভূতি না থাকলে তো জীবন মরণের প্রশ্ন আসে না বলুন। তারপর আপনি চিন্তা করুন, দুদিন আগে স্যার আমায় তার কেবিনে ডেকে মারাত্মক একটা কথা বলল, ভাবা যায়? কি বলল সেটা তো বলবে। স্যার বলল, আশা তুমি বাড়ি গিয়ে তাসফিকে ফোন করে বলবে যে নিস্তব্ধ স্যার দুদিনের জন্য কলেজে থাকবে না। আর পরদিন তাসফি ক্লাসে আসলে তুমি প্র্যাকটিক্যাল ক্লাস শেষে সবাইকে টেকনিক খাটিয়ে বাসায় পাঠাবে। আর তাসফিকে সারপ্রাইজ দেওয়ার নাম করে পার্কিং এরিয়ায় নিয়ে যাবে। অতঃপর তোমার কাজ শেষ চলে আসবে তাকে চোখ খুলতে নিষেধ করে। আপনি ভাবতে পারছেন এরকম শুধু শুধু মানুষ কেন করবে? সুজন অবাক হলো আশার কথা শুনে। তার বন্ধ কি করেছে আজ? মাহিনের কাছে থেকে জানতে পেরেছে আজ নাকি নিস্তব্ধ বাড়িতে থাকবে না। ব্যাপারটা কি? আশা আবারও লিখল, আর আমি যখন বললাম, এর বদলে আমি কি পাবো স্যার? তখন স্যার কি বলল জানেন? সুজন ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি বলল? বলল স্পেশাল সারপ্রাইজ, সঙ্গে দ্রুত খালামনি ডাকও ও শুনতে পারো। সুজন হতভম্ব হয়ে বসে রইল। ওরে শালা, এই ছিল তোর মনে মনে? শালা হারামি, কাল আয় তুই শুধু তোর গুষ্টির ষষ্ঠী করব। আশা জিজ্ঞেস করল,
আচ্ছা বলুন তাসফির সঙ্গে আমার খালাম্নি হওয়ার কি সম্পর্ক? আর নিস্তব্ধ, স্যার কোনো খারাপ মতলব করছে না তো? শুনুন, আপনার বন্ধুকে বলে দিবেন আমার বেস্টফ্রেন্ডের দিকে নজর না দিতে। সে অলরেডি ম্যারিড। তার বরের নাম অনুভব শেখ। সুজন শয়তানি হাসল। তার মানে তলে তলে এসব চলছে। মুহূর্তে সুজন তাদের মেসেঞ্জার গ্রুপে সব উগরে দিল। সবাই এই খবর শুনে শুধু অপেক্ষায় রইল কালকের জন্য। নিস্তব্ধ পিণ্ডি চটকাবে। তাদেরকে লুকিয়ে তলে তলে টেম্পু চালানো ছুটাবে তারা। সুজন আশাকে ধমক মেরে বলল, তোমার এত কিছু বোঝা লাগবে না। পড়াশোনা নেই এত মোবাইলে কি এই বয়সে? যাও পড়তে বসো। আশা মুখ ভেঙচি কাটল। ঈশস এতক্ষণ নিজের শুনতে চাইছিল অথচ বলল তো নাই। আরও এখন ধমকাচ্ছেন। তোর পড়ার খ্যাতা তুলি রে। হপ শালা। বাইরের প্রকৃতি এখন শান্ত, কিন্তু ফার্মহাউজের ভেতরে দুজন মানবীর হৃদয়ে উথাল পাতাল সমুদ্রে আছড়ে পড়া ঢেউয়ের ন্যায় উত্তাল। নিস্তব্ধ অবাধ্য হাতের বিচরণ তাসফির সারা অঙ্গ জুড়ে। দুজনের অনুভূতি তখন অন্তিম পর্যায়ে। নিস্তব্ধ তাসফির গলায় জোরছে কামড় দিল। তাসফি যন্ত্রণায় চিৎকার করে উঠে নিস্তব্ধ পিঠ খামছে ধরল। নিস্তব্ধ দুষ্টু হেসে ফিসফিস করে বলল, শোধবোধ মাই মিসেস। তাসফির আগে কটমট করে তাকালো। চিৎকার করে বলল, আপনি এক নম্বরের জঙ্গলি। উফাফ, আমার মাংস উঠিয়ে নিয়েছে। কোনোদিন মাংস খাননি। অসভ্য পুরুষ মানুষ। দেখি আমার হাত ছাড়ুন। উফাফ। নিস্তব্ধ তাসফির দুই হাত চেপে ধরে আছে। বলল, উহু, ছাড়া যাবে না। কি আশ্চর্য, আমি ওখানে হাত দিয়ে ডলব। জ্বলছে। নিস্তব্ধ আগের ন্যায় বলল, উহু, ডলা যাবে না। ওখানে জ্বলবে, পূর্বে ঘা হবে, অতঃপর দাগ হবে। আর আমি? আপনি কি? নিস্তব্ধ আরো নিচু হয়ে তাসফির কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ওখানে আদর করব। ছি, অসভ্য মার্কা কথাবার্তা সরুন। নিস্তব্ধ সরল না, বরং আবারও গলার অপর পাশে কামড় বসালো। এরাবে হাত আটকা থাকায় তাসফি পাল্টা কোনো আক্রমণ করতে পারল না। হিংসাত্মক বাঘিনীর ন্যায় চেয়ে রইল নিস্তব্ধ দিকে। বিষাক্ত সাপের ন্যায় ফোঁস ফোঁস করতে লাগল, যেন ছুট পেলেই ছোবল মারবে। নিস্তব্ধ অপলক চেয়ে রইল তাকে ডিভোর্স দিতে চাওয়া রমণীর পানে, যে এখন তার নেশায় আবদ্ধ। এই নেশায় তাকে সে আজন্মকাল আবদ্ধ রাখতে যা করণীয় তাই করবে। ঝগড়া করবে, অভিমান করবে, ভালোবাসবে। সবকিছু শুধু নিস্তব্ধ মাঝেই সীমাবদ্ধ থাকবে। তাসফি আর্তনাদ করে বলল, সরুন। নিস্তব্ধ সরল না, বরং পুনরায় মত্ত হল তার দীর্ঘদিনের পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মেটানোর কার্যে। সুখ খুঁজতে ব্যস্ত হল প্রিয়তমা অর্ধাঙ্গিনীর সর্বত্র অঙ্গের ভাজে। ভালোবাসার অমর সুধা পানে ব্যস্ত কপত কপতি। আদরের মাঝে নিস্তব্ধ মাদকীয় স্বরে ফিসফিস করে শুধালো, ঈশস, এত সফট কেন তুমি? তাসফি লজ্জায় দিশেহারা। এত লজ্জা বুঝি তার মাঝে আগে কখনো ভর করেনি। নিস্তব্ধকে উদাম গায়ে দেখে তাসফি লজ্জায় চোখ নামিয়ে নিল। তা দেখে নিস্তব্ধ দুষ্টু হাসল। দুহাত দিয়ে ইচ্ছে করে তাসফির দুচোখ টেনে ধরল। তাসফি খিলখিল করে হেসে দিল। আপনি এক নাম্বারের বদমাশ পুরুষ মানুষ, বুঝলেন? ঈশস চোখ থেকে হাত সরান। নিস্তব্ধ হাত সরালো না, আলতো করে চুমু খেল চোখের ভাজে। তাসফি অনুভূতির শিহরণে মূর্ছা যাচ্ছে ক্ষণে ক্ষণে। রুমের চারিপাশের প্রত্যেকটা কোনায় কোনায় তখন আদিম উন্মাদনা। পিপাসিত একজোড়া প্রেমিক যুগলের অনুভূতি তখন শীর্ষে। নিস্তব্ধ তখন হঠাৎ কিছু অবলোকন করে থেমে গেল। তাসফি অস্থির হয়ে উঠল। উতলা হয়ে নিস্তব্ধকে জড়িয়ে রেখে আদুরে স্বরে প্রশ্ন করল, কি হলো? থামলেন কেন? নিস্তব্ধ জবাব দিল না। কোনো রকমে নিজের উত্তেজনা দাবিয়ে তাসফির পাশে শটান হয়ে শুয়ে পড়ল। তাসফির মাঝে ভয় কাজ করল। কোনো ভুল করে ফেলেনি তো সে? প্রশ্ন করল, কি হয়েছে ডাক্তার সাহেব? নিস্তব্ধ দাঁত কটমট করে বলল, পিরিয়ড চলছে, এটা তুমি আমায় আগে জানাবে না? রাবিশ। তাসফি চমকে উঠল। হ্যাঁ, তাই তো, আজ তো তার পিরিয়ডের ডেট ছিল। অনুভূতি ক্ষুণ্ণ না হওয়ায় তাসফির আগে কিছু বিড়বিড় করল। বিরক্তির স্বরে ক্ষোভ ঝেড়ে বলল, হ্যাঁ তাই তো, আপনি আগে কত জানতে চেয়েছেন? আমি আগে কখনো এই বিষয়ে ডিসকাস করেছি আপনার সঙ্গে যে আপনাকে আগে জানাবো? আশ্চর্য লোক। নিস্তব্ধ তাসফিকে নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে জড়িয়ে নিয়ে হাসকি স্বরে শুধালো, হুসস। তাসফি না থেমে আবারও বলল, আপনি আমাকে আজ কেন তুলে নিয়ে আসলেন অসভ্য মানব? আমি বলেছিলাম আজ আমায় জোর করে তুলে নিয়ে আসুন। তাসফির মুখ কাদো কাদো হয়ে গেল। নিস্তব্ধ প্রেয়সীর ব্যথিত অবয়বের দিকে তাকিয়ে রইল। সঙ্গে তার অধিক উন্মাদনায় ফিক করে হেসে দিল। দেখা যাচ্ছে বউ তার চেয়েও অধিক লোভী, অধিক অধৈর্যের। তাসফি রাগী চোখে তাকালো। বলতে নিল, আপনি। মুহূর্তে দুজোড়া অধর একত্রিত হল। তাসফি বাকি কথা বলাটুকু বলতে ফুসরত অবধি পেল না। অধরসুধা পান করে নিস্তব্ধ ফিসফিস করে বলল, বিশেষ মুহূর্তে শুধুমাত্র আমি কথা বলতে বললে তবেই বলবে। আই কান্ট রিপিট ইট। ওকে।
তাসফি লজ্জায় মাথা নত করে রাখল। নিস্তব্ধ আবারও আদুরে স্বরে কথার ভাঁজে স্নেহ মিশিয়ে বলল, এসব কোনো ব্যাপার নয় বউ। মন খারাপ করে না আমার, তুমি হলেই চলবে। বুঝলেন ম্যাডাম হুম? তাসফি লজ্জায় মুখ লুকালো তার অর্ধাঙ্গের বক্ষ ভাঁজে। কেমন অদ্ভুত সুখ সুখ অনুভব হচ্ছে তার। কই আগে তো কখনো এমন লাগেনি। হালাল পুরুষের বক্ষে মাথা রাখার মাঝে বুঝি এতই সুখ। চারপাশ কেমন স্বাধীন মনে হয়। এটাই তো তার একমাত্র ভরসাস্থল। নিস্তব্ধর প্রতি কৃতজ্ঞতায় তার চোখে অশ্রু জমে। নাটক, সিনেমা, গল্প, উপন্যাসে এমনকি কত বাস্তবতার ভিড়ে শুনেছে, পুরুষকে শারীরিক সুখ দিতে না পারলে অধিক অত্যাচারের শিকার হতে হয়েছে। পিরিয়ড তা তো খোদার তরফ থেকেই অনেক বড় নিয়ামত। তবে কেন তা সব পুরুষ বোঝে না? কেন অহেতুক নারীকে গালমন্দ করে, ছোট করে, শারীরিক নির্যাতনে জর্জরিত করে? এই তো সে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করত, তখন তার এক বান্ধবী নতুন বিয়ে হয়েছিল। বরটা ছিল এক নম্বরের জানোয়ার। ছোট মেয়েটাকে পিরিয়ডের মাঝেও ও ছাড় দিত না। তাসফির তখন এসব শুনে ঘৃণায় গা গুলিয়ে আসত। ছি, মেয়েটা পরবর্তীতে পেটে ব্যথার যন্ত্রণায় কাতরাত। আর তার বর নাটক বলে তা চালিয়ে দিত। তাসফির তখন খুব করে ইচ্ছে হতো ওই পুরুষটির কাছে গিয়ে সকলের সামনে ঠাস করে থাপ্পড় মেরে এসে থুথু ছিটিয়ে আসতে। তখন নিজের প্রতি নিজে প্রতিজ্ঞা করেছিল, ভবিষ্যতে তার বর যদি এমন হয় না, সে যে কোন পরিস্থিতিতে তার মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে আসবে। কিন্তু দেখ নিয়তির খেলা, তার বর তো তার সঙ্গে বাসর রাতে কথা তো দূর, সামান্য ছুঁয়ে পর্যন্ত দেখল না। আজ তার বাবাকে অসংখ্য ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে আবার উদ্দেশ্যে ফিসফিস করে বলল, বাবা, তোমায় অসংখ্য ধন্যবাদ আমায় এই অসম্ভব সুন্দর পুরুষটিকে নিজের জন্য বেছে দেওয়ার জন্য। তুমি যেখানেই থাকো আমাদের জন্য দোয়া করো। তোমায় খুব ভালোবাসি বাবা, ভীষণ ভালোবাসি। তাসফির চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়তে লাগল। নিস্তব্ধ বুকে ভেজা অনুভব হতে দুহাতে তাসফির মুখ উঁচু করে ধরল। তাকে কান্না করতে দেখে অস্থির হয়ে পড়লেও দুহাতের আঙুলের সাহায্য জল মুছে দিল। তাসফি আদরে নুইয়ে বলল, কিছু না, বাবার কথা মনে পড়ছে। নিস্তব্ধ তাসফির সিথির ভাঁজে চুমু খেয়ে বলল, হুশস, কাঁদে না বোকা মেয়ে। তোমার বাবা যেখানেই থাকুক সে সর্বক্ষণ চায় তুমি হাসি খুশি থাকো। এভাবে বোকাদের মতো কান্না করতে বলেনি তো তোমায় সে। তাসফি মৃদু ধমক দিল তাকে, চুপ পপ, আপনি বেশি বুঝেন। বাবা বলেছে কান্না করতে। বাবা চিঠিতে বলেছে তার জন্য কান্না করে করে ভাসিয়ে ফেলতে। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকালো। করুণ স্বরে হার মানার ভঙ্গিতে বলল, আচ্ছা বাবা, কান্না করো, বেশি বেশি করে কান্না করো। যাও, কিচ্ছুটি বলবো না আমি, তুমি কান্না করো। নিস্তব্ধ বিড়বিড় করে বলল, উফাফ ভাঙ্গবে তবুও স্বীকার করবে না। তাসফি চোখ ছোট ছোট করে বলল, এই কি বললেন আপনি? বিস্তব্ধ আমতা আমতা করে বলল, কি কিছু না তো। তুমি কান্না করো তো। এতদিকে চোখ কান যায় কেন তোমার? কারণ আমার চোখের জ্যোতি অনেক ভালো, সঙ্গে কানের ফুটো অনেক শার্প, বুঝলেন? হুহো, আচ্ছা বুঝলাম। নিস্তব্ধ মনে মনে বলল, মেয়ে তো নয় গিরগিটি, সঙ্গে সঙ্গে রং বদলায়। নিস্তব্ধ মিছে রাগ দেখিয়ে বলল, দূর, রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দিলে। বেশ করেছি। নিস্তব্ধ অভিনয় করে পাশ ফিরে শুয়ে পড়ল। খানিক বাদে টের পেল দুটো হাত তার গলার ফাঁকে ও কাঁধে হাত দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। নিস্তব্ধ মুচকি হাসল। তাসফি নিস্তব্ধ রকানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা আপনি আমায় বললেন আমি নাকি আপনাকে ভালোবাসার আর্জি জানিয়েছি? কবে বলুন তো? কই, আমার তো এমন কিছু মনে পড়ছে না। এই আপনি মিথ্যা বলে আমায় বোকা বানাচ্ছেন না তো? নিস্তব্ধ তাসফির কথা শুনে দুষ্টু হাসল। এপাশ ফিরে রমণীর কোমর আঁকড়ে ধরল। নাকের ডগায় কামড় মেরে বলল, এই নিস্তব্ধ ইয়াসার কখনো বানিয়ে বানিয়ে মিথ্যা বলে না, বুঝলেন? তাসফি নিস্তব্ধ উদম পিঠে থাপ্পড় মেরে বলল, উফপ, এত কামড়া কামড়ি করছেন কেন? আশ্চর্য, আগে তো এমন ছিলেন না। নিস্তব্ধ মাদকীয় স্বরে বলল, আগে তো এমন কাছে এসে ভালোবেসে আদর করেছি ম্যাডাম, সুযোগটাই তো দেননি। টেকনিক না খাটালে সেটাও বোধ হয় আজ কপালে জুটত কিনা সন্দেহ। তাসফি ভ্রু কুঁচকে বলল, কি টেকনিক খাটিয়েছেন? এই 1 মিনিট। আশা তখন আমায় সারপ্রাইজের কথা বলে কোথায় চলে গিয়েছিল? আর আপনি ওখানে এলেন কি করে? তার মানে? তাসফি কটমট করে বলল, কালকে শুধু একবার যাই কলেজে, পাখির বাসার পিণ্ডি চটকাবো আমি। নিস্তব্ধ তাসফির কথার ভঙ্গিতে জোরে জোরে হাসতে লাগল। তাসফি এতে আরো রেগে গেল। নিস্তব্ধ কাঁধে খামচি বসালো। নিস্তব্ধ আর্তনাদ করে বলল, উফাফ, কি করছো বোকা মেয়ে? আমার ফর্সা পিঠখানা ঝাঝরা করে দিলে তো। বেশ করেছি। আপনি হাসবেন কেন? নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, এখন কি হাসাও যাবে না? না। ওকে। ওকে বাবা। তবে শুনো, সেদিন কি বলেছিলে? তাসফি মুহূর্তে সমস্ত রাগ পানিতে মিশিয়ে কৌতূহল চিত্তে বলল, কি বলেছিলাম?
নিস্তব্ধ ফিসফিস করে তাসফির সেদিনের বলা বাক্যগুলো আওড়ালো ধীর স্বরে। ডাক্তার সাহেব, আমাকে এখান থেকে নিয়ে চলুন না প্লিজ, আমার দম বন্ধ হয়ে আসছে। আ মিয়া মি আপনার সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। আমি এখনই মরতে চাই না। আপনাকে ভীষণ করে ভালোবাসি ডাক্তার সাহেব। কথা দিন আমার সঙ্গ ব্যতীত কখনো কারো হবেন না। তাসফি চোখ বড় বড় করে বলল, এই কথাগুলো আমি বলেছিলাম? অবশ্যই। কোথায় বলেছিলাম? সেদিন মর্গে অজ্ঞান হওয়ার আগে। তাসফি লজ্জায় নিস্তব্ধকে ছাড়িয়ে ওপাশ ফিরে শুল। তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, কখনোই না, অসম্ভব, আমি এগুলো মোটেও বলিনি। আপনি বানিয়ে বলছেন। নিস্তব্ধ রেগে গেল। পেছনে থেকে তাসফির কোমর চেপে ধরে হিসহিসিয়ে বলল, আপনাকে বলেছি তো আমি বানিয়ে বলা মিথ্যা বলা পছন্দ করি না। তাসফিও ইস্ত ব্যথা পেল। হার স্বীকার করে নিল সে। কপত কপতির ভালোবাসার গভীরতা দেখে যেন ওই দূর আকাশের চাঁদও হিংসা করছে। তাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কে বলবে উক্ত রমণী সন্ধ্যায়ও জেদ করে গো ধরে বসেছিল পুরুষটির সঙ্গে আসবে না বলে? কে বলবে এতদিন তারা ভালোবেসেও না স্বীকার করে মান অভিমানের পাল্লা ভারী করে বসেছিল? এমনকি গত কয়েকদিন যাবৎ তাদের মাঝে কোনো কথাই হয়নি। কে বলবে আজ তাদের দৃঢ়ভাবে আলিঙ্গনের প্রথম রাত? ভালোবাসা এমনই। শতযুগ দূরে থাকলেও মনের মাঝে একে অপরে যে জায়গা করে নিয়েছে, শতযুগ পরেও তার স্পর্শ প্রথম হোক কিংবা হোক শেষ, মনে হবে এ স্পর্শ তার কত দিনের চেনা, তার কত আপন। তাদের কথার ভাঁজে নেই কোনো জোরতার প্রলেপ। কেমন নিঃসংকোচে কথা বলে চলেছে তারা একের পর এক। কজন যুগলের মাঝে দেখা যায় তা। হাজারো কথার ভিড়ে কখন নিস্তব্ধ উদম বক্ষে মাথা রেখে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে পড়ল, টেরও পেল না। বাহিরে সূর্যিমামা এখনো দেখা দেয়নি। তার সোনালি রশ্মি ছড়িয়ে পড়েনি ধরণীতে। তবে চারপাশ আবছা আলোকিত। রাতে চাঁদমামার দেখা গেলেও এখন ভোরের শুভ্র আকাশ মেঘাচ্ছন্ন। সমীরণে কেমন শীতল হাওয়া বইছে। ফজরের আজানের পরে নিস্তব্ধ ঘুম ভেঙে গিয়েছিল। ধর্মীয় ইবাদত শেষে জায়নামাজে বসে পশ্চিমে মুখ করে রবের নিকট ক্ষমা প্রার্থনা করল সে। হাজার হাজার শুকরিয়া আদায় করল। আজকের মনটা তার প্রফুল্লতায় মোড়া। ঘুম ভেঙে যখন প্রেয়সী রবৈয়বকে নিজের বাহু বন্ধনীতে পেল, পৃথিবীর সর্বসুখ তখন তার দোরগোড়ায় বোধ হয়েছিল। বিয়ের সময়টাতেও কি সে কখনো ভেবেছিল আজকের এই মধুর রজনী তার জন্য অপেক্ষা করেছিল? তাই কথায় আছে, খোদা যা করেন তার সৃষ্টির কল্যাণের জন্যই করেন। তার সকল কর্মের মাঝে লুকায়িত আছে কল্যাণ। কারো প্রথমেই বোধগম্য হয়, কারো হয় ধীরে ধীরে। বাহিরে পাখির কিচিরমিচির শব্দ। আকাশের মেঘলাভাব কেটে গিয়ে বাতাবরণে সূর্যের উত্তপ্ত তীক্ষ্ণ রশ্মি ছড়িয়ে পড়েছে। তাসফি পিটপিট করে চাইল। বেডে নিজেকে শূন্য আবিষ্কার করল। তার ডাক্তার সাহেবের দেখা নেই। পাশে তাকিয়ে তাসফি চমকে গেল। বেডের সঙ্গে লাগোয়া বিশাল জানালা। কই রাতে তো খেয়াল করেনি। অবশ্য খেয়াল করবে কেমন করে, এখানে তো পর্দা টানানো ছিল। বাইরের দৃশ্য দেখে তাসফির মন প্রফুল্লতায় ভরে উঠল। কৌতূহল জাগলো বাইরে বের হওয়ার জন্য। মিনিটের মাঝে কোনোরকমে ফ্রেশ হয়ে সে টিপটিপ পায়ে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাইরে বেরিয়ে চারিদিক ঘুরে সে অবাক হয়ে গেল, ইসস বাইরেটা কি সুন্দর। চারপাশে সবুজ আর সবুজ। ইটের বাউন্ডারির বাহিরে যে রাস্তায় যানবাহনের কোলাহল তা এখানে দাঁড়িয়ে বোঝার সাধ্যই নেই কারো। রাতে তো সে খেয়ালই করেনি ঘোরের বসে। বিভিন্ন গাছগাছালির সমাহার। কোথা থেকে যেন ফুলের মিষ্টি সুবাস ভেসে এলো। কৌতূহল চিত্তে তাসফি সামনে এগিয়ে গেল। পেছনে থেকে আবু তখন তাসফিকে ওদিকে যেতে দেখক মুখ কাচুমাচু করে বলল, ছোট বৌদি মনি, ওদিকে যাওয়া বারণ আছে। ছেলে কণ্ঠ শুনে তাসফি অবাক চোখে তাকালো। সঙ্গে সম্বোধনে আরও অবাক হলো। প্রশ্ন করল, তুমি আমায় চেনো? আবু আমতা আমতা করে বলল, হ্যাঁ মানে ওই আর কি। তাসফি খুশি হলে জিজ্ঞেস করল, তুমি কে? আর ওদিকে যাওয়া নিষেধ কেন বললে? আবু মুখ কাচুমাচু করে বলল, আমি আবু ছোট সাহেবের ফার্মহাউসের দেখাশোনা করি, ছোট সাহেব তার বাগানে কাউকে যাইতে দেন না। তাসফি তা পাত্তা না দিয়ে বলল, দূর, কিছু হবে না। তাসফি আবুর নিষেধ না শুনে এগিয়ে চলল সেদিকে। বাগানের কথা শুনে তা দেখার কৌতূহল তার আরও বাড়ছে। ফুল সে ভীষণ পছন্দ করে। ফুলের বাগানে এসে তাসফি নিজেই যেন ফুলের সঙ্গে মিশে গেল। কতখানি জায়গা জুড়ে শুধু হরেক রকমের ফুল আর ফুল। ঈশ্বর সকাল সকাল এত সুন্দর মনোরম দৃশ্য দেখার সৌভাগ্য হবে তার সে ভাবতেই পারেনি। এখানে কি করছেন? ভাবনার জগতে বিচরণ করার মাঝে হঠাৎ পিছন থেকে পুরুষালী কণ্ঠস্বর পেয়ে চমকে তাকালো। নিস্তব্ধকে দেখে উৎফুল্ল হয়ে শুধালো, এগুলো আপনার? হুহু। তাসফি মন খারাপ করে বলল, তবে আপনি যে বললেন এটা আপনার টাকায় গড়া ফার্মহাউস? নিস্তব্ধ মুচকি হাসল। এগিয়ে তাসফিকে পেছনে থেকে জড়িয়ে ধরল। তাসফি চেঁচিয়ে উঠে বলল, এই আপনি এমন গায়ে পড়া হয়ে যাচ্ছেন কেন?
কাল থেকে কথায় কথায় সাপের মতো পেঁচিয়ে ধরছেন শুধু। নিস্তব্ধ নির্লিপ্ততা স্বরে বলল, আমার জিনিস আমার যখন ইচ্ছা ধরতেই পারি। তাসফি লজ্জা পেল। অসভ্য পুরুষটা তাকে শুধু থেকেই লজ্জা দিতে ওস্তাদ। প্রথমে কটু কথা বলে লজ্জায় ফেলত, আর এখন কাছে ঘেঁষে লজ্জা দেয়। তাসফি কথা ঘোরাতে চেষ্টা করল, কচু ছাড়ুন, আর বলুন না এটা আপনার নয় কেন। নিস্তব্ধ তাসফির কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে চুমু খেল ফিসফিস করে বলল, আমার ছিল বাট এখন থেকে এর দখলদার আপনার ম্যাডাম। যত্নে গড়া এই শয্যা এই মুহূর্ত থেকে আপনার কবজায়। তাসফি আনন্দে উত্তেজিত হয়ে বলল, সত্যি? হুম্মম তো। পরমুহূর্তেই তাসফি ভ্রু কুঁচকে বলল, কিন্তু ওই ছেলেটা যে বলল এখানে প্রবেশ নিষেধ। নিস্তব্ধ বাঁকা হেসে আরো আদুরে কণ্ঠে ফিসফিস করে বলল, তা অন্যের জন্য। আপনার জন্য এই নিস্তব্ধ ইয়াসারের সমস্ত উদান উন্মুক্ত বুঝেছেন? তার পদচারণায় আপনার বিচরণ সার্থক। তাসফি চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ মাদকীয় স্বরে প্রতিবার সে কেমন ঘোরের মাঝে ডুবে যায়। আদ্যত্বের এখান থেকে আর কখনো সাঁতরে ওঠা সম্ভব নয়। উহু কখনো নয়। নিস্তব্ধ তাসফিকে ছেড়ে দিয়ে বলল, থাকুন আমি আসছি, একটু কাজ বাকি। তাসফি ভ্রু কুঁচকে বলল, আপনি আবার কাজও করেন নাকি? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে বলল, কি মনে হয়? নিস্তব্ধ গমনের পর তাসফি অনেকটা সময় প্রকৃতি উপভোগ করল। ফুলেদের ছুঁয়ে ছুঁয়ে দেখল। নিস্তব্ধ সন্তর্পণে তার কয়েকটা ছবি ক্যামেরা বন্দি করে নিল। অনেকটা সময় পর তাসফি ভেতরে আসলো। কোথাও থেকে টুংটাং শব্দ গোচর হলো তার। মনে হচ্ছে ওদিকে কিচেন। তাসফি এগিয়ে গেল সে দিকে। কিচেনে পৌঁছে হতভম্ব হয়ে নিস্তব্ধ দিকে তাকিয়ে রইল তাসফি। পরমুহূর্তেই খিলখিল করে হাসিতে মেতে উঠল তার দেহমন। তার হাসি কিছুতেই থামছে না। হাসির শব্দে নিস্তব্ধ পেছনে তাকালো। কিছুটা ভ্রু কুঁচকে বিরক্তের চোখে চাইল তাসফির পানে। ভ্রু নাচিয়ে দাঁত কিরমির করে প্রশ্ন করল, হেয়াট হ্যাপেন্ড? তাসফির হাসার দমকে উত্তর করতে পারল না। সে হাসতেই থাকল। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে বলল, সমস্যা কি? তাসফি কোনো রকমে হাসি থামিয়ে বলল, তো এই আপনার কাজ। নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, তো প্রবলেম কোথায়? তাসফি নিস্তব্ধ চারিপাশে ঘুরতে ঘুরতে বলল, প্রবলেম মানে মহা প্রবলেম। এইরকম ভাবে নাকে মুখে আটা লাগিয়ে আপনি কি করছিলেন শুনি? নিস্তব্ধ হতবাক হয়ে সঙ্গে সঙ্গে বেসিনের আয়নায় নিজেকে দেখল। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আটা দিয়ে খাবার বানালে এইরকম একটু আকটু লাগতেই পারে। এটা বড় কোনো ব্যাপার নয় বুঝলে। তাসফি অবাক হয়ে বলল, আপনি খাবার বানাচ্ছিলেন? জি। কেন? নিস্তব্ধ চোখ ছোট ছোট করে ঠাট্টার ছলে বলল, ম্যাডাম কি খাবার দাবারের কথা ভুলে বসেছেন নাকি? রাতে ডিনার করেননি তা কি মাথায় আছে? পেটের মাঝে আদ্যত্বেও এখন কিছু আছে নাকি পুরোটাই খালি সে খেয়াল আছে? তাসফি জিবে কামড় দিল। হ্যাঁ তাই তো, সে তো রাত থেকে না খাওয়া। দুপুরে ক্যান্টিনে লাঞ্চ করেছিল, এরপর তো আর কিছু মুখেই দেয়নি। কি আশ্চর্য, তার এখন পর্যন্ত ক্ষুধা অনুভব হলো না। তাসফি অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি রান্না করতে পারেন নাকি? নিস্তব্ধ ভাব নিয়ে বলল, কি মনে হয়? ইউকেতে স্টাডি কমপ্লিট করা কালীন মাঝে মাঝে নিজেই রান্না করে খেতাম। বাহ, খুব ভালো। দেখতেই পাচ্ছি রান্নার নমুনা। এক্সকিউজ মি, বাইরেরটা দেখে কখনো ভেতরের স্বাদ বুঝতে যাবেন না। আগে টেস্ট করবেন, অতঃপর প্রশংসা কিংবা তিরস্কার সব করবেন। তাসফি ভ্রু নাচিয়ে বলল, আমি করব আপনার খাবারের প্রশংসা? প্রবলেম কিসের? কেন করব? আপনি আমার তৈরি খাবারের প্রশংসা করেছিলেন। আমি বিয়ের পর আপনার পছন্দের স্পেশাল স্পেশাল ডিশ রান্না করে খাওয়ালাম, তখন তো আপনি মুখ দিয়ে শুধুমাত্র ভালো শব্দটাও উচ্চারণ করেননি। আমি কেন করব? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, ওহো, তা আপনি বুঝি আমার প্রশংসা শোনার জন্য মুখিয়েছিলেন মনে হচ্ছে? তাসফি থতমত খেয়ে বলল, একদমই নয়। আমি তো কথার কথা বললাম। তাসফি কথা ঘোরানোর চেষ্টা করে বলল, আর এখানে খাবার তৈরির মশলাপাতি পেলেন কই সেটা বলুন। কথা ঘুরিয়ে লাভ নেই। আমি যা বোঝার বুঝে নিয়েছি। বরং আপনার প্রশ্নের উত্তর দেই। আমি এখানে মাঝে মাঝেই আসি। শুধু রাত থাকা হয় না, তাই এগুলো থাকে। জায়গাটা বহু আগে কিনেছিলেন বাবা। তখনই এত গাছগাছালি লাগিয়েছিলেন। আমি এখানে প্রায় আসতাম। অতঃপর মাথায় আসলো ফার্মহাউস তৈরির ভাবনা। ব্যাস, আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন? তাসফি মাথা নাড়ালো। তবে খাবারগুলো ডাইনিংয়ে সার্ভ করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। নিস্তব্ধ কথা মতো তাসফি তাই করল। আইটেমে দেখতে পেল পরোটা, ডিম ভাজা আর আলু ভাজি। আলু ভাজি করল কেমন করে এই লোক? এত সুন্দর কিচকিচ করে তো সেও কাটতে পারে না। বেসিনের পাশে তাসফি তাকিয়ে দেখল আলু ঝুরি ঝুরি করা হাত মেশিন। তবে তা এটারই কামাল। বাহ, লোকটার বুদ্ধি আছে বেশ। নিস্তব্ধ আসলে তারা ব্রেকফাস্ট করে নিল। তাসফি মনে মনে হাসল, বাহ, আসলেই লোকটা ভালো রান্না করে বোধ হয়।
পরোটা মোটেও শক্ত হয়নি, ভাজিটাও খারাপ না, কিন্তু সে তো মোটেও প্রশংসা করবে না। নিস্তব্ধ খাবার শেষ করে দ্রুত উঠে গেল। তাসফি আর চোখে সেদিকে চাইল। লোকটা এত দ্রুত খায় কেমন করে? অদ্ভুত। খাবার শেষ করে বেডরুমে পৌঁছে তাসফি অবাক হয়ে গেল। এরই মাঝে লোকটা ফুল প্যাকেজ। নিস্তব্ধ তাসফির দিকে নজর রেখে তাড়া দিয়ে বলল, দ্রুত রেডি হয়ে বাহিরে এসো, আমি গাড়িতে ওয়েট করছি। তোমার ড্রেস বেডে রাখা। নিস্তব্ধ বেরিয়ে গেল। ড্রেস কোথায় পেল তা জিজ্ঞেস করার সুযোগটুকু পেল না। চলে যেন তুফানের গতিতে। আশ্চর্য। তাসফি মুখ বাঁকালো। দ্রুত রেডি হবে না ছাই? সে ঘন্টা কাটিয়ে রেডি হবে। হুহো। তাসফি আয়নায় নিজের অবয়ব দেখল। তার ত্বকের উজ্জ্বলতা কি একটু বেড়েছে? দাদি তো সারাক্ষণ গীত গাইত, স্বামীর ছোঁয়া পাইলে মাইয়া গো শরীরের উজ্জ্বলতা এমনি এমনি বাইরা যায়। কই সে তো এমন কিছু দেখছে না। তবে কিছুটা পরিবর্তন তো দেখছেই। এই যে নিস্তব্ধ অযাচিত ছোঁয়ার শিহরণের কথা ভেবে সে লজ্জায় রাঙা হচ্ছে। ও বা কম কিসে? তাসফি প্রায় আধা ঘন্টা সময় লাগিয়ে বেরিয়ে আসলো। নিস্তব্ধ বারবার বিরক্ত হয়ে ঘড়ি দেখছিল। তাসফিকে এগিয়ে আসতে দেখে চোয়াল শক্ত করে বলল, দ্রুত আসতে বলেছিলাম আপনাকে? তাসফি নির্লিপ্ততা কণ্ঠে গাড়িতে উঠে জবাব দিল, আমি দ্রুত করতে পারি না, বুঝেছেন? হ্যাঁ সেই। নিস্তব্ধ আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট করল। এখান থেকে কলেজ যেতেও সময় লাগবে খানিকটা, তাই তো তাড়াহুড়ো করছিল। যাওয়ার পথে তাসফি উৎফুল্ল হয়ে আবদার করল, ডাক্তার সাহেব আমায় এখানে আবার নিয়ে আসবেন প্লিজ প্লিজ। প্রেয়সীর নিঃসংকোচ আবদারে নিস্তব্ধ মুচকি হাসল। শুধালো, অবশ্যই, কেন নয়? আমার মানেই আপনার সব। লোকেশন চিনে রাখুন, যখন ইচ্ছে হবে চলে আসবেন। চাবি সবসময় আবুর কাছেই পাবেন। নিস্তব্ধ জবাবে তাসফি খুশি হল। ভ্রু কুচকে প্রশ্ন করল, আচ্ছা আপনার এই আপনি তুমির সংমিশ্রণের ডাকের হেতু কি বলবেন প্লিজ? নিস্তব্ধ শুধালো, ভালো লাগে। তাসফি মুখ বাঁকালো। নিস্তব্ধ হুঁশিয়ারি করে বলল, কথায় কথায় এমন মুখ বাঁকাবেন না। আমার পছন্দ নয়। আপনি যদি আমার কাজিন হতেন তবে নিঃসন্দেহে তুই সম্বোধন হতো, সে ওয়াইফ হোক আর যাই হোক। তাসফি চোখ বড় বড় করে ফেলল। ছি। নিস্তব্ধ ভ্রু কুচকে বলল, এখানে ছি বলার মতো কি হলো? তাসফি জবাব দিল না। মনে মনে বারংবার মুখ বাঁকালো অদৃশ্য ভঙ্গিতে। দীর্ঘক্ষণ পর তারা পৌঁছালো কলেজের গেটের সামনে। পথে তাসফি আর একটা কথাও বলেনি। নিস্তব্ধ ও কথা বাড়ায়নি। তাসফি নামার আগে নিস্তব্ধ আদেশ সূচক কণ্ঠে বলল, এখান থেকে 5 মিনিট হাঁটার পর যে চাইনিজ রেস্টুরেন্টটি চোখে পড়বে ক্লাস শেষে 2টোর দিকে আসা সহ আপনার বাকি বন্ধুদের নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। তাসফি অবাক হয়ে বলল, কেন? নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, বলবেন আপনার হাজবেন্ড তাদের স্পেশাল ট্রিট দেবে। বলেই নিস্তব্ধ গাড়ি স্টার্ট দিয়ে দুহাত দূরে হসপিটালের গেট দিয়ে ভেতরে ঢুকে গেল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল তার যাওয়ার পানে। মানেটা কি? তাসফি হাসি খুশি মুখে কলেজে প্রবেশ করল। চারিদিকের বাতাসেরা গুন গুন করে কেমন তাকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছে। ঈষৎ আজ দিনটা এত সুন্দর কেন? আশা ক্লাসে আসতেই তাসফি তাকে দাঁত কিরমির করে চেপে ধরল। কাল তুই আমায় পার্কিংয়ে রেখে কই গিয়েছিলি সেটা আগে বল। আশা বেচারি এসে বসার ও সুযোগ পেল না। তাসফির কথায় থতমত খেল। সত্যিটা বলবে কি বলবে না বেচারি তাই নিয়েই কনফিউজড। নিস্তব্ধ স্যার তো তাকে বিষয়টা গোপন রাখতে বলেছিল। এখন কি বলবে? সে আরও ভেবেছিল নিস্তব্ধ স্যার তাসফির সাথে কাল কিছু করেছে বা বলেছে কিনা তা শুনবে। কিন্তু এখন তো অন্য কেস। আশা আমতা আমতা করে বলল, আসলে আমি তোকে সারপ্রাইজ দিতেই গিয়েছিলাম। তারপর নিস্তব্ধ স্যার এসে বলল এখনো কলেজে কি বাসায় যাও বলে ধমকে ধামকে পাঠিয়ে দিল। আশার কথা তাসফির এক ফোঁটাও বিশ্বাস হলো না। সে বুঝতে পারল পাখির বাসা এই মুহূর্তে তাকে একদম ঢপ দিল। তাসফি চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তাই? স্যার বলল আর তুই আমাকে ফেলে চলে এলি? যেখানে কিনা আমার তোর বাসায় যাওয়ার কথা ছিল। এতটা অপদার্থ তুই যে স্যার বলল আর তুই অমনি সুর সুর করে চলে এলি। হুম। আশা বুঝতে পারল বুদ্ধিমান মানুষের নিকট মিথ্যা বলাও আরেক ধরনের ঝামেলা। তারা সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে কিভাবে যেন। আশা তবুও উপায় না পেয়ে মাথা নাড়ল। আরাধ্য আর স্বর্ণিধি এসে পড়ায় তাসফি তাকে আর কোনো প্রশ্ন করল না। চোখ দিয়ে খেয়ে ফেলবো টাইপ লুক দিল। যেন তার চোখের ভাষাই বলে দিল তোকে আমি পরে দেখে নিব পাখির বাসা। ক্লাস শেষে তাসফি ওদের 3 জনকে হাঁটিয়ে নিয়ে চলতে লাগলো রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ওরা অবাক হয়ে প্রশ্ন করল, আরে ভাই যাচ্ছিটা কই সেটা তো বল। তাসফি টেডি স্মাইল দিয়ে বলল, কেন তোদের না ট্রিট চাই? হাসবেন্ডের ছবি দেখবি পাগল বানিয়ে ফেলছিলি। ট্রিট চাই চাই করে মাথা নষ্ট করে দিচ্ছিলি। দেখ কি সৌভাগ্য তোদের বর মহাশয় তোদের নিজে থেকে ট্রিট দিতে চেয়েছে। ওয়াহ!
সে কোনোদিন আমায় ট্রিট দিল না, অথচ তোদের ট্রিট দেবে, অবাক কাণ্ড। কি সৌভাগ্য তোদের। রাস্তা মাঝে ওরা হাঁটা থামিয়ে চিল্লিয়ে উঠল, যেন কত বড় কিছু পেয়ে গেছে। আস্তে ভাই, এটা রাস্তা। আসতে। আশা উৎফুল্ল চিত্তে বলল, দূর তোর আসতে। তুই ভাবতে পারছিস এতদিনে তবে আমাদের তোমার স্বামীকে দেখার সৌভাগ্য হবে? এই তোর উনি কি সত্যি সত্যিই আসবে নাকি? তাসফি মাথা নাড়ল। আরাধ্য ভ্রু কুঁচকে কাদো কাদো স্বরে বলল, এই সত্যি তোর বর বর্ণনার মতে কুৎসিত নয় তো? তাসফি শয়তানি হেসে বলল, আসলেই দেখতে পাবি। ওরা রেস্টুরেন্টের সামনে এসে দেখল সেখানে নোটিশ টানানো, আগামী 2 ঘন্টা রেস্টুরেন্ট বন্ধ। স্বরনিধি সতর্ক করে বলল, তুই আমাদের ভুল জায়গায় নিয়ে আসিসনি তো? রেস্টুরেন্ট তো বন্ধ। তাসফি চিন্তিত কণ্ঠে বলল, না তো, এটার নামই তো বলল। ওরা সামনে এগোতে গেলে রেস্টুরেন্টের ভেতর থেকে 2জন ওয়েটার বেরিয়ে এসে তাসফিকে বলল, ম্যাম, আপনারা ভেতরে গিয়ে বসুন, স্যার কিছুক্ষণ পরেই আসবেন। তাসফি শিওর হওয়ার জন্য বলল, আমাকে চেনেন? দুজনের মাঝে একজন বলল, জি ম্যাম, আপনার ছবি স্যার আমাদের দেখিয়েছে। তাসফি সহ ওরা অবাক হয়ে ভেতরে গিয়ে বসল। আশা বলল, কি ব্যাপার বলতো তাসফি? এসব কি? ওর বর আবার কোনো কিডন্যাপার নয় তো? তাসফি ধমক দিয়ে বলল, চুপ থাক, ফালতু কথা বলবি না। আশা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ, যেই জামাইয়ের নামে বললাম তোমার লেগে গেল তাই না? হুম। ওরা প্রায় 10 মিনিট বসে রইল, অথচ তাসফির বর মহাশয়ের আসার নামগন্ধও নেই। আশা ঠাট্টা করে বলল, কি ব্যাপার বলতো? তোর বর মহাশয় কি আদতেও আসবে তো, নাকি আমাদের দেখেই ভয় পালালো? হুম। তাসফিরও এবার চিন্তা হচ্ছে, লোকটা এখনো আসছে না কেন? কেমন আছেন সালি সাহেবাগণ? তখনই হঠাৎ পেছনে থেকে গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। তাসফির মুখে হাসি ফুটল। আশা, স্বরনিধি, আরাধ্য চমকে পেছনে তাকালো। আগন্তুককে দেখে ওরা বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে রইল। কোথাও নিঃশব্দে অদৃশ্য বজ্রপাত হলো বুঝি। আশা, ওরা একবার আগন্তুকের দিকে তাকাচ্ছে তো একবার তাসফির দিকে। এই মুহূর্তে ঠিক কি রিয়াকশন দিবে সেটাই ভেবে পাচ্ছে না তারা। আশা তাসফির পানে তাকিয়ে ইশারায় মুখ ভার করে জানতে চাইল, এটাই তোর হাজবেন্ড নাকি রে বোন? তাসফি কাচুমাচু ভঙ্গিতে মাথা নাড়ল। তার খুব অস্বস্তি হচ্ছে। এর মাঝে আরাধ্য হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, তোরা থাক, আমার না একটা কাজ আছে, আসছি। নিস্তব্ধ তার ঘাড়ে থাবা বসিয়ে টেনে এনে আবারও জায়গায় বসিয়ে বলল, কোথায় যাচ্ছেন শালা বাবু? এতদিন আমার মিসেসকে তো ট্রিট ট্রিট করে পাগল করে দিচ্ছিলেন। ট্রিট দিতেই তো এত কষ্ট করে আসা। ট্রিট না দিয়েই কি করে পাঠাই বলুন তো? ওয়েটার ওয়েটার। একজন ওয়েটার দৌড়ে আসলো। নিস্তব্ধ গম্ভীর স্বরে বলল, এরা যা যা অর্ডার করবে সব নিয়ে আসুন কুইক। এরপর নিস্তব্ধ শার্টের হাতা ফোল্ড করতে করতে তাসফির পাশে বসে পড়ল কোনো জোরতা ব্যতীত। আশা, স্বরনিধি আর আরাধ্য যেন তাসফিকে পারে না এই মুহূর্তে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। এত হ্যান্ডসাম বরকে মেয়েটা বলে কিনা চেহারা খারাপ, কুমড়ো পটাশের মতো, কোয়েলার মতো কালো। তার উপর শেষে কিনা নিস্তব্ধ স্যার। আর আমাদের কাছে এতদিন কথাগুলো লুকিয়ে গিয়েছে। আশ্চর্য আশ্চর্য। ওরা নিজেদের সামলে নিল। স্যারের সামনে তো তাসফিকে কিছুই বলতে পারছে না, তবে একা পাক তখন দেখাবে মজা। এখন খাবারের ট্রিটটা আপাতত লুফে নেওয়া যাক। আশা মনে মনে শয়তানি হেসে বলল, আজ আপনাকে ফুতুর বানিয়ে ছাড়বো স্যার। ওফ সরি দুলাভাই। আশা, ওরা একের পর এক অর্ডার দিয়েই যাচ্ছে। নিস্তব্ধ ওদের অবাক করে দিয়ে বলল, ওয়েটার, আপনি এক কাজ করুন, রেস্টুরেন্টে যত ধরনের রেসিপি আছে সব তৈরি করে নিয়ে আসুন। আর তোমাদের খাবার কমপ্লিট করতে কতক্ষণ সময় লাগবে? ওরা নিস্তব্ধ কাজকর্মে হতবাক হয়ে তাকালো। আশা খানিকটা আমতা আমতা করে বলল, 1 ঘন্টা লাগতে পারে। পাশে আরাধ্যকে খোঁচা মেরে বলল, কিরে বল? আরাধ্য বলল, হ্যাঁ হ্যাঁ ওই। ওকে। ওয়েটার, আপনি এক কাজ করুন, বাইরে যে নোটিশ টানিয়েছিলেন তাতে আরও 1 ঘন্টা বাড়িয়ে দিয়ে আসুন। আমার সালি সালারা আজ মন প্রাণ ভরে খাবে, যেন সারাজীবন এই ভজনের কথা তারা অন্তরে স্মরণ করে রাখে। ওয়েটার লোকটা ভয় ভয় মাথা নাড়িয়ে চলে গেল। নিস্তব্ধ হঠাৎ হঠাৎ আগমন হলেই তারা ভয় থাকে। কাজে ভুল দেখলে রাম ধমক খাবে তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ কিছু খেল না। সে ফোন স্ক্রুল করতে ব্যস্ত। তাসফি কেমন নাম না জানা জোরতায় খেতে পারছে না। নিস্তব্ধ ফোনের দিকেই চোখ রেখে বলল, মাই মিসেস, আপনি খাচ্ছেন না কেন? রেস্টুরেন্টের খাবার পছন্দ হয়নি? তাসফি থতমত খেয়ে বলল, কই কই খাচ্ছি তো। আশা, স্বরনিধি, আরাধ্য আর চোখে সব দেখছে। এত দ্রুত খাচ্ছে তারা, যেন বাঘের গুহা থেকে যত দ্রুত পারা যায় তারা পালাতে পারলেই বাঁচে। ভেবেছিল নিস্তব্ধ স্যারকে ফুতুর করবে, কিন্তু এখন তো নিজেদের পেটের অবস্থাই খারাপ। আর পারছে না, পেট এবার ফেটেই যাবে। তারা তো ভুলেই গিয়েছিল নিস্তব্ধ স্যার তাদের থেকে 2 কাঠি উপরে। ওরা 3জন ঠাস করে উঠে দাঁড়ালো। নিস্তব্ধ কৌতুক করে বলল,
কি ব্যাপার, আপনাদের খাওয়া শেষ বুঝি? ওরা জোরে জোরে মাথা নাড়ল। কিন্তু খাবার তো ধরাই রয়েছে। কি খেলেন? আশা আহাজারি করে বলল। আর সম্ভব নয় স্যার থুক্কু দুলাভাই। আজ বরং আমরা আসি। হ্যাঁ তাসফি, আমরা যাচ্ছি, টাটা। ওরা বেরিয়ে গেল। নিস্তব্ধ ওদের কাণ্ড দেখে গা দুলিয়ে হাসল। তাসফি রাগী চোখে তাকিয়ে বলল, এমন করলেন কেন ওদের সঙ্গে? নিস্তব্ধ অবাক চোখে চেয়ে বলল, আমি কি করলাম? ওরাই তো ট্রিট চেয়েছিল। এত কিছু এমনিই অর্ডার করলেন, কতগুলো টাকা নষ্ট হলো না? কিছু তো খেল না ওরা, শুধু শুধু খাবারগুলো নষ্ট হলো। শুধু শুধুই ঝামেলা করলেন। ওরা যা খেত। হুহু। নো ম্যাডাম, এই রেস্টুরেন্টটা আপনার হাজবেন্ডের গড়া। ফার্মহাউস তৈরি করার পেছনে টাকার উৎস এই রেস্টুরেন্টের, বুঝলেন? কারো হৃৎপিণ্ড কিডনি বিক্রি করার টাকায় নয়। তাসফি থতমত খেল। কাশি উঠে গেল তার। নিস্তব্ধ মাথায় হাত বুলিয়ে বলল, আর কে বলল খাবারগুলো নষ্ট হবে? ওগুলো এখন বস্তিতে যাবে। চলুন আমার সঙ্গে। তাসফি অবাক চোখে লোকটার মুখের দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধ নিজের গাড়ি এসে থামালো তাদের কলেজ থেকে কিছুটা দূরে। ইশারায় সে তাসফিকে নামতে বলল। তাসফি গাড়ি থেকে নেমে অবাক হয়ে দেখল। করুণ দৃষ্টিতে সে চারিপাশটা দেখতে লাগল। জায়গাটা বস্তির মতো। পরপর ঘরবাড়ি লাইন ধরে সাজানো। গৃহস্থদের মতো তাদের ঘরগুলোর সামনে কোনো জায়গা বা দীর্ঘ ফাঁকা উঠান নেই। চারপাশে কিছু কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ দৌড়াচ্ছে, কেউ কেউ খেলছে। মধ্যবয়স্ক নারী পুরুষ তাদের নিত্যদিনের কর্মে ব্যস্ত। সময়টা তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। ঘড়িতে টিকটিক করে সময় জানান দিচ্ছে 4টা অলরেডি পেরিয়ে গেছে। নিস্তব্ধ সঙ্গে নতুন যাত্রা শুরু হতেই তাসফি যেন সব নতুন নতুন পরিস্থিতি ঘটনার সাক্ষী হচ্ছে, সঙ্গে নিজের চোখে সব অবলোকন করছে। চারিদিকে সব তার নতুনত্বের অস্তিত্ব ছোঁয়া, যা আগে কখনো সে এভাবে চক্ষুদর্শন করেনি। নিস্তব্ধ হাতের ইশারায় সব বাচ্চাদের কাছে ডাকল। নিস্তব্ধকে তাদের চোখে পড়তেই ডাক্তার আঙ্কেল বলে বলে সবাই ছুটে আসলো। তাসফি অবাক হয়ে প্রশ্ন করল, ওরা আপনাকে চেনে? নিস্তব্ধ মুচকি হেসে জবাব দিল, জি। দেশে আসার পর এখানে আমার মাসে কয়েকবারই আসা হয়। ব্যাস, ওরাও চিনে গেল। আজ আমার মিসেসকে ওদের সঙ্গে পরিচয় করাতে আনলাম। তা কেমন লাগছে আপনার মিসেস? নিস্তব্ধ ইয়াসার, ব্যাপারটা দারুণ না? তাসফির মনের কোণে লজ্জারা এসে উকি মারল। মুচকি হেসে মাথা নিচু করে ঘাড় কাত করে হুম বোঝালো। নিস্তব্ধ বাচ্চাগুলোর উদ্দেশ্য বলল, বাচ্চারা শান্ত হও। আজ তোমাদের ডাক্তার আঙ্কেলের একমাত্র বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজ তোমাদের আন্টি তোমাদের জন্য ইয়াম্মি ইয়াম্মি খাবার নিয়ে এসেছে। তাসফি অপলক চোখে চেয়ে রইল তার প্রাণপুরুষের হাসি খুশি মুখের দিকে। যেই লোকটা বউ বলে মানবে না বলে এত কাহিনী করল, আজ সেই কত সহজে এদের কাছে তাকে নিজের বউ বলে পরিচয় দিচ্ছে। সত্যি সময় পরিবর্তনশীল। কার ভাগ্যের চাকা ঘুরে কোথায় মোড় নেবে বলা যে বড্ড মুশকিল। যার উৎকৃষ্ট উদাহরণ সে নিজে। নিস্তব্ধ ডাকে তাসফি ভাবনাচ্যুত হল। বলল, কি হলো বউ, প্যাকেটগুলো ধরো, ওদের দাও। কি ভাবছ? তাসফি অন্য দিকে মুখ ঘুরিয়ে চোখের কোণে জমা হালকা জলকণা খুব সন্তর্পণে আঙুলের সাহায্য মুছে ফেলল। নিস্তব্ধ দিকে ফিরে হাসি মুখে বলল, কই দিন, খাবার ঠান্ডা হয়ে যাবে তো। নিস্তব্ধ প্যাকেটগুলো তাসফির হাতে ধরিয়ে দিল। তাসফি এক এক করে হাসি মুখে ওদের সেগুলো দিতে লাগল। খাবার পেয়ে তাদের মুখে সে কি আনন্দ। এসব ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলে নিজের মাঝে কেমন অন্যরকম আনন্দ অনুভব হয়। বাচ্চাগুলো খাবার পেয়েই ছুট লাগিয়েছে পুনরায়। এই যে ডাক্তার সাহেব, এই দিকে আহেন দেখিনি। তাসফি চমকে পেছনে তাকিয়ে দেখতে পেল একটা টিনের ঘরের দরজায় এক বুড়িমা লাঠি ভর দিয়ে বসে আসে। তিনি ডাকলেন বোধ হয়। তাসফি নিস্তব্ধ দিকে তাকালো প্রশ্নবোধক দৃষ্টিতে। নিস্তব্ধ মুচকি হেসে বলল, চলো, এনাকে আমি চিনি। ওনার অপারেশন করেছিলাম। বৃদ্ধা এখনো ভারী মজবুত, বুঝলে। এখানে এলেই ওনার সঙ্গে দেখা করে যাই। তাসফি ঠাট্টার ছলে বলল, কি করে বুঝলেন মজবুত হুম? আপনি কি ধরে দেখেছেন? নিস্তব্ধ তাসফির কপালে 2 আঙুলের সহিত টোকা মেরে বলল, মাই মিসেস, আপনি কিন্তু দিন দিন বড্ড দুষ্টু হচ্ছেন। প্রশ্ন সোজা ভাবে করলেই হতো। আপনার উত্তর জানিয়ে দেই। এই নিস্তব্ধ ইয়াসারের তো তার বউ ব্যতীত অন্য কোন নারীকে ছোঁয়াই হলো না। খুব খারাপ ব্যাপারটা, তাই না বলুন? অন্যদের বোধ হয় একটুখানি ছোঁয়া উচিত ছিল। কি বলেন? তাতে আপনি খুশি হতেন, তাই না? তাসফি চোখ গরম করে তাকালো। লোকটা কি করে বুঝল তার অভিসন্ধি? সে তো কথাকে কাটছাট করে প্রশ্ন করেছিল। নিস্তব্ধ গা দুলিয়ে হাসতে লাগল। হাসতে হাসতেই নিস্তব্ধ বৃদ্ধার সামনে বরাবর সিঁড়িতে বসে পড়ল। বৃদ্ধা তাসফির হাত টেনে তাকে পাশে বসিয়ে দিল। বাহ, সত্যি এখনো বুড়ির গায়ে বড্ড জোর। নিস্তব্ধ হাসি মুখে বলল, কি খবর তোমার দাদি?
বৃদ্ধা লাঠি দিয়ে তাসফিকে খোঁচা মেরে দেখিয়ে বলল, হ্যাঁ তা ভালোই। তোমার কি খবর লো ডাক্তার সাহেব? এই জন কি আমার সতীন লাগে নাকি হুম? আমার থেকে অনুমতি না নিয়াই বিয়া কইরা ফেললা। এইডা কিন্তু একদম ঠিক করো নাই। তাসফি লজ্জা পাচ্ছে ভীষণ। এরকম পরিস্থিতিতে সে আগে কখনো পড়েনি। নিস্তব্ধ সঙ্গে বৃদ্ধা ও হাসছে গা দুলিয়ে। বৃদ্ধা আবারও বলল, তা কেমন আছো লো সতীন? জামাই আদর সোহাগ করে তো হুম? তাসফি লজ্জায় মাথা নিচু করে নিল। নিস্তব্ধ এক দৃষ্টিতে তাকিয়ে তার অর্ধাঙ্গিনীর রিয়াকশন দেখছে। আর মিটিমিটি হাসছে। প্রেয়সীর নাস্তানাবুদ মুখখানা দেখলে আজকাল তার মাঝে আনন্দ অনুভূতিরা ঘিরে ধরে। বৃদ্ধা হাত ছেড়ে তার ছেলের বউকে ডাকল, কই রে আব্দুলের মা, এই দিকে আহো ওগো, নাস্তা পানি দাও। যাই আম্মা। কথার মাঝেই বৃদ্ধার ছেলের বউ বাটিতে করে নাড়ু মুড়ি শরবত বাতাসা নিয়ে এলো। তাসফি তা দেখে বলল, এগুলোর কি দরকার ছিল দাদি, আমরা খানিকক্ষণ আগেই খেয়ে এসেছি। বৃদ্ধা তাসফির মাথায় হাত বুলিয়ে বলল, আরে খাও লো, ওগুলান তো ভারী খাবার, এগুলান হালকা খাবার, নাও খাইয়া লও। গরিবের ঘরে এগুলানই ছিল, খাও খাও। নিস্তব্ধ তার তাসফি কিছু কিছু খেল। তাসফি নাড়ুটা মুখে দিয়ে বড্ড ভালো লাগলো। শেষ কবে মায়ের হাতের বানানো নাড়ু খেয়েছিল মনেও নেই। স্বাদ ও স্মরণে নেই। দীর্ঘশ্বাস ফেলল তাসফি। বৃদ্ধা ও বাচ্চাদের থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠল। বৃদ্ধা হেসে বলল, আবার আইসো গো তোমার জামাই লইয়া সতীন। তাসফি মাথা নাড়ল। সকাল থেকে আজকের দিনটা তার ভীষণ ভালো কাটছে। বাবা গত হওয়ার পর এত সুন্দর সে কোন দিনটি উপভোগ করেছে জানে না। ভালোবাসার মানুষটা পাশে থাকলে বুঝি সবকিছু এমন সুন্দর লাগে। অদ্ভুত ভালো লাগে। তাসফি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল নিস্তব্ধ রপানে। নিস্তব্ধ সামনে তাকিয়েই দুষ্টুমির ছলে বলল, কি ব্যাপার? মনে হচ্ছে আপনার ডাক্তার সাহেবের চেহারার মাধুর্য বেড়ে গিয়েছে হুম? তাসফি আনমনেই মাথা নাড়ল। তা দেখে নিস্তব্ধ ঠোঁট টিপে হাসল। নিজের ভুল বুঝতে পেরে তাসফি আমতা আমতা করে সামনে তাকালো। কথা ঘুরানোর চেষ্টা করে তাসফি অন্য কিছু বলতে লাগল। তাসফি বলল, কি মিষ্টি ওদের ব্যবহার দেখেছেন? ঈষৎ আমি এখানে আবারও আসবো বুঝেছেন? প্রেয়সীর কথন নিস্তব্ধ মন দিয়ে শুনছে। তাসফি আবারও বলল, আমাদের যখন বেবি হবে, তাকে ওদের সঙ্গে খেলতে দেব। কি দারুণ না ব্যাপারটা বলুন? নিস্তব্ধ ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ ভীষণ দারুণ। আমার ওয়াইফ যেহেতু আমার থেকে এক ধাপ এগিয়ে, তাই প্রসেসটা দেখছি দ্রুতই শুরু করতে হবে। কি বলেন? আপনার পিরিয়ড ক্লোজের লাস্ট ডেট কবে বলুন তো? তাসফি ড্যাব ড্যাব করে নিস্তব্ধ দিকে তাকিয়ে রইল কথার সারাংশ বুঝতে। যখন বুঝতে পারল একটু আগে ঘোরের বসে সে আবারও কতবড় বোকামি করেছে, মুহূর্তে সে মুখ হাত দিয়ে ঢেকে পাশে ঘুরে গেল। ঈষৎ তাসফি, দিন দিন তুইও বড্ড লাগামহীন হয়ে যাচ্ছিস। ছি ছি। তাসফিদের বাসার সামনে এসে নিস্তব্ধ ব্রেক কষল। তাসফি কথায় কথায় বুঝতেই পারেনি কখন চলে এলো। নিস্তব্ধ এগিয়ে এসে তাসফির সিট বেল খুলতে লাগল। তাসফি শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ কাছাকাছি আসলেই তার হৃৎস্পন্দন বেড়ে যায়। সন্ধ্যার আলো আধারির খেলা চারিদিকে। মাগরিবের আজান পড়বে কিছুক্ষণের মাঝেই। কোথাও গাছের শুকনো পাতা ঝরে পড়ছে বাতাসে। মাধুরী সুভাষ চারিদিকে। প্রেমের উত্তাল হাওয়া বইছে কপত কপতির মাঝে। নিস্তব্ধ নিঃশব্দে তাসফির মুখের ভাবগতি লক্ষ্য করছে। মুহূর্তের সে তাসফির কোমর আঁকড়ে ধরল। মুখে ফু দিল। তাসফি চোখ বন্ধ করে নিল। নাম না জানা অনুভূতির দল ঘিরে ধরল তাকে। নিস্তব্ধ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, পরশু শুক্রবার আপনাকে আমি নিজে থেকে ওসমান ভিলায় দেখতে চাই মিসেস নিস্তব্ধ। আপনি যেমন করে একা একা সিদ্ধান্ত নিয়েছিলেন ডিভোর্সের, তেমনি একা একা ওই বাড়ি চলে যাবেন ব্যাগ গুছিয়ে। গট ইট। আপনাকে ছাড়া থাকা আমার আর এক মুহূর্তও সম্ভব না। আজ রাতটা কি করে থাকবো বলুন তো? তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো। হতভম্ব হয়ে শুধালো, মানেটা কি? আমি একা যাব মানে? পাগল হয়েছেন আপনি? কখনো সম্ভব নয়। এটা আপনার পানিশমেন্ট। রাখুন আপনার পানিশমেন্ট। আর রাতে একা থাকতে পারবেন না মানে কি হুম? এতদিন একা থাকেননি। নিস্তব্ধ বাঁকা হেসে বলল, উহু, ছিলাম তো। কিন্তু কাল থেকে তো অভ্যাস পরিবর্তন হয়ে গেল। এখন তো আপনাকে ছাড়া ঘুম আসবে না বুঝলেন। কথার মাঝেই নিস্তব্ধ তাসফির কপালে অধর ছোঁয়ালো। তাসফি খানিকটা কেঁপে উঠল। তাসফি পুনরায় কিছু বলতে নিবে সেই সুযোগ নিস্তব্ধ দিল না। মুহূর্তে দুজোড়া অধর একত্রিত হলো কয়েক সেকেন্ডের জন্য। তাসফি নিস্তব্ধ শার্ট আঁকড়ে ধরল। কথাটা মাথায় রাখবেন। শুক্রবার আপনাকে ওসমান ভিলায় দেখতে চাই। দরজার লক খুলে তাসফি ছিটকে বেরিয়ে গেল। দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। নিস্তব্ধ তাসফির কাজে আনমনেই হাসতে লাগল। তাসফি নিজের রুমে এসেই দম নিল। লোকটা দিন দিন হুটহাট অসভ্য কাজ করে বসে। সে কিছু বলারই ফুসরত পায় না। উফাফ।
নিস্তব্ধ পুনরায় গাড়ি ঘুরিয়ে হসপিটালের দিকে চলল। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। নিস্তব্ধ মাত্র হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়ে বসল, তখনই মেসেঞ্জার গ্রুপে কল আসলো। নিস্তব্ধ আস্তে ধীরে কলটা রিসিভ করল। ওপাশ থেকে সুজন চিল্লিয়ে বলল, শালা এক্ষুনি তুই মোড়ের চায়ের দোকানে আয় এক্ষুনি। নিস্তব্ধ বিরক্তিতে ফোন দূরে সরিয়ে বলল, চিল্লাসছিস কেন? শুনতে পাচ্ছি তো, আসতে কথা বল। আর এখন কেন? আমি খুব টায়ার্ড। সুজন আবারও বলল, টায়ার্ড তোমার ভরে দেব। নিস্তব্ধ রাগী স্বরে বলল, ফালতু কথা বলবি না সুজন। সৃজন সুজনের হাত থেকে ফোন নিয়ে বলল, দেখ ভাই দ্রুত আয়, কথা বাড়াস না। ওয়েট, তোরা সবাই এক জায়গায় নাকি? সুজন ফোন কেড়ে নিয়ে বলল, অবশ্যই, এখন আপনি দয়া করে আসলে সলকলা পূর্ণ হবে। ওকে আসছি। ওরা তিনজন শয়তানি হেসে বলল, আসো না বাছা ধন আসো, আজ তোমার ভবলীলা সাঙ্গ করব আমরা। নিস্তব্ধ দোকানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওরা চেপে ধরল। মাহিন নিস্তব্ধকে পেছনে থেকে জাপটে ধরল। সুজন 2 হাত ধরল আর সৃজন বসালো ওর নাক বরাবর ঘুষি। নিস্তব্ধ হতভম্ব হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। এসবের মানে কি? নিস্তব্ধ আতকে উঠে বলল, কি করছিস ভাই তোরা? মরে যাব তো আমি। আমার বউটা অকালে বিধবা হয়ে যাবে। ছাড় ভাই প্লিজ, তোদের পাতানো বোন ও বিধবা হবে। ছাড়। কি হয়েছে তা কি বলবি তো? মাহিন হাত ছাড়, ভালো হবে না কিন্তু। এমন ল্যাং দেব না, পরবর্তীতে আর বাবা ডাক শুনতে পারবি না। কথার মাঝে সৃজন আরেকটা ঘুষি মারল। মাহিন নিস্তব্ধ হুমকি শুনে সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। সে মোটেও পঙ্গু হতে রাজি নয়। বাসন্তী আর তাদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা নিয়ে সে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। সঙ্গে মানুষের দাঁতের সেবা করবে, সবাইকে দাঁতের মর্ম বোঝাতে চায়। নিস্তব্ধ হাত ঝাড়া মেরে সুজনের থেকে ছাড়িয়ে নিল। সুজনের নাক বরাবর ঘুষি মারল, সৃজনের কাঁধ বরাবর ঘুষি মারল। 4 জন ধস্তাধস্তি করে হাঁপিয়ে গেল। ঠাস করে বেঞ্চিতে বসে পড়ল। দোকানদার চাচা ওদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। এদের খুনোসুটি সে ভালোই উপভোগ করে। তারা দোকানে আসলে দোকানটার প্রতিটা কণা উৎফুল্লতায় ভরে উঠে। সুজন হাঁপাতে হাঁপাতে বলল, শালা আমাদের না জানিয়ে বাসর সেরে ফেলো, কলিজায় কত্তবর সাহস। নিস্তব্ধ সৃজনের কাঁধ মাথা রেখে বলল, বাসর আর সারতে পারলাম কই, তার আগেই তো নাক ভেঙে দিলি তোরা। সৃজন নিস্তব্ধকে ধাক্কা মেরে বলল, সর, একদম ছুবি না। তোর জন্য কত কিছু করলাম আর শেষ পর্যন্ত আমাদের না জানিয়ে বাসর সেরে ফেললি। না পেলাম বাসর সাজানের সুযোগ, না পেলাম টাকা পয়সা। নিস্তব্ধ মাহিনের মাথায় হাত রেখে বলল, বিশ্বাস কর ভাই তোরা ওর দিব্যি সেরকম কিছু হয়নি। মাহিন ছিটকে দূরে সরে গেল। আহাজারি করে বলল, কি ভাই তুই সবসময় আমাকেই কেন টার্গেট করিস? আমি অকালে মোটেও মরতে চাই না। সুজন চোখ ছোট ছোট করে নিস্তব্ধর সামনে এসে বলল, সত্যি বলছিস তো? নিস্তব্ধ মাথা নাড়ল। মাহিন বলল, তাহলে তাসফিকে কে নিয়ে ফার্ম হাউসে কেন গিয়েছিলি? এমনি ওকে একটু ঘোরাতে নিয়ে গিয়েছিলাম। সৃজন ব্যঙ্গ করে বলল, তাই? তুমি জোর করে তাকে ঘোরাতে নিয়ে গিয়েছিলে ফার্ম হাউসে? নিস্তব্ধ আবারে মাথা নাড়ল। মুহূর্তেই সে ওদের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে হুঁশিয়ারি কণ্ঠে বলল, এই 1 মিনিট, তোরা কি করে জানলি? সৃজন বলল, ভাই আমি কিছু জানি না, মাহিন আর সুজনই আমায় জানিয়েছে। মাহিন আর সুজন আমতা আমতা করতে লাগলো। এখন ওরা কি করে বলবে আশা আর বাসন্তীর কথা? ওরা দুজনেই আমতা আমতা করে বলল, সেটা তোর জানা লাগবে না, আমাদের তথ্য তো সঠিক। কই থেকে কিভাবে জানলাম এটা তোর জেনে কোনো কাজ নেই। হুমম তাই না? দাঁড়া। নিস্তব্ধ উঠে ওদের দুয়েটোকে ধাওয়া করল। মাহিন বলল, ভাই বিশ্বাস কর, সব দোষ এই সুজনের। সুজন দৌড়াতে দৌড়াতেই মাহিনের পা বরাবর লাথি মারল। আমার দোষ না। রাত প্রায় 1টার কাছাকাছি। দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। সুদর্শন যুবকটি আজও দাঁড়িয়ে আছে তাসফির রুমের বেলকনির সামনে শিমুল গাছের নিচে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মাজা সমান রেলিং টপকে ভেতরে প্রবেশ করল সে। দরজা লাগাতে আজও ভুলে বসেছে বোকা মেয়েটা। যুবকটি এগিয়ে গিয়ে তাসফির মাথার কাছে বসল। কপালে আলতো করে চুমু খেল। তাসফি ঘুমের ঘোরেই কিছুটা কেঁপে উঠল। দীর্ঘক্ষণ তাকিয়ে রইল সে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রস্থানের সময় হল। অতঃপর যুবকটি তার প্রেয়সীর বালিশের পাশে একখানা চিঠি রেখে বেরিয়ে এলো নিঃশব্দে। তার ভালোবাসার সাক্ষী এই রাত। রাতের তারা ভরা আকাশ, ওই জ্বলজ্বল করা ধূসর চাঁদ। সব থেকে বড় কথা, তার ভালোবাসার সাক্ষী সে নিজে।
মেয়ে আমি তোমায় ভালোবাসি, ওই দূর পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা সমান সমুদ্রের গভীরতা সমান দিনের তীব্র আলোর সমান রাতের অন্ধকারের নিস্তব্ধতা সমান চাঁদের আলোর উজ্জ্বলতা সমান আগ্নেয়গিরির লাভার সমান ভূমিকম্পের কম্পনের সমান টর্নেডোর ঢেউয়ের সমান ঘূর্ণিঝড়ের উত্তলতা সমান ওই বিশাল আকাশের সমান মাটির পরিমাণের সমান এই গোটা পৃথিবী গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সমান আমি তোমায় ভালোবাসি মেয়ে। ইতি। আপনার ব্যক্তিগত সে। সকালের মিষ্টি রৌদ্দুরে ঘুম ভাঙ্গার পর তাসফি নিজের সবচেয়ে বিশেষ দামি অনুভূতির সাক্ষী হল। এই তো সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলোমেলো বিছানা গোছাতে শুরু করতেই একখানা চিরকুট পেল। তাসফি কিছুটা অবাক হল, এখানে চিরকুট এলো কেমন করে। দুরু বুকে সে চিঠিখানা খুলে দেখল। অনুভূতি যে মারাত্মক। চিরকুটের হাতের লেখা যে তার বড্ড চেনা। ব্লক করা নম্বরখানা সে কাপা হাতে খুলল। সঙ্গে সঙ্গে সে নিস্তব্ধকে ফোন দিল। নিস্তব্ধ রেডি হচ্ছিল। প্রথমবার প্রেয়সীর কল পেয়ে নিস্তব্ধ মুচকি হাসল। কিন্তু সে কলটা রিসিভ করল না, রহস্যময় ভঙ্গিতে হাসল। তাসফি বারবার চেষ্টা করল কিন্তু পেল না। নিস্তব্ধ কল ধরল না। এবারে তো ফোনটা বন্ধ আসছে। রেডি হয়ে নিস্তব্ধ নিচে নেমে এলো। ডাইনিংয়ে বসল। খাওয়ার মাঝে নিলয় সাহেব প্রশ্ন করল, পরশু রাতে বাসায় ছিলে না? কোথায় ছিলে? নিস্তব্ধ নির্লিপ্ততা স্বরে জবাব দিল, ফার্ম হাউসে। সেখানে কেন হঠাৎ? ইচ্ছা হয়েছিল তাই। তোমার আর কোনো প্রশ্ন আছে? অবশ্যই আছে। কাল এত রাতে তুমি কই থেকে ফিরেছিলে? নেশা ভান করতে শুরু করো নি তো? নিস্তব্ধ ভ্রু কুচকে বাবার দিকে তাকালো। নিলয় সাহেব মুখ কাচুমাচু করে বলল, না ওই বলছিলাম আর কি। খেতেও পারো। ওগুলো ভালো নয় বাবা, খেতে নেই। আয়েশা ঠোঁট টিপে হেসে বলল, বাবা এসব বাদ দিন। কোনো কাজ ছিল বোধ হয় তাই বেরিয়েছিল। তা দেওরজি তাসফির সঙ্গে তোমার কথা নয় নাকি? নিস্তব্ধ মাথা নেড়ে না বোঝালো। খাওয়া শেষ করে নিস্তব্ধ নিঃশব্দে বেরিয়ে গেল। নিস্তব্ধ চলে যেতেই সবাই একে অপরের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তার ছেলে মিথ্যা বলা পছন্দ করে না, অথচ একটু আগে নিজে কি সুন্দর চমৎকার মিথ্যা কথাগুলো বলে গেল। নিলয় সাহেন ঠাট্টা করে বলল, বুঝলে গিন্নি, এই হচ্ছে তোমার বউ, পাগল ছেলে। তলে তলে টেম্পু চালায় অথচ ওপর দিয়ে বলে তৈল শেষ। যত দ্রুত সম্ভব ছেলে বউকে বাড়ি নিয়ে এসো। ছেলে তোমার পাগল হলো বলে। অনিমা বেগম গম্ভীর কণ্ঠে বলল, তার বউ লাগলে সে নিজে নিয়ে আসুক। দেখ তোমার ছেলে আর কি কাণ্ড ঘটায়। সবাই চুপ থাকবা। মোক্ষম সময় তাকে জবাব দেওয়া হবে। বাসন্তী বলে উঠল, মা তুমি যাই বলো না কেন, ভাই কিন্তু বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ, এখন শুধু তোমার ভাই তা সবার কাছে স্বীকার করলেই হয়। সবাই একজোট হেসে নিল। ব্রেকফাস্টে তাসফিকে মন মরা হয়ে খেতে দেখে মেজো চাচি জিজ্ঞেস করল, কি হয়েছে? জামাই বাবাজির সঙ্গে সব ঠিকঠাক তো? তুই তো কাল এসে বললি সব ঠিকঠাক। তাসফি মাথা নাড়ল, বলল, কিছু না চাচি, আসো তোমায় একটু জড়িয়ে ধরি। দেখ মেয়ের কাণ্ড। কি হয়েছে তাও বলবে না, উল্টো কথা ঘোরাতে বাপের মতো ওস্তাদ। আহা আসো না। তাসফি চেয়ারে বাসা অবস্থা মেজো চাচির কোমর জড়িয়ে ধরল। চাচি তাসফির মাথায় হাত বুলালো। তাসফি মনে মনে বলল, তোমায় আমি ভীষণ ভালোবাসি চাচি। মা মারা যাবার পরে তো তুমিই আমার মা হয়ে উঠেছ। এখন এই দুনিয়ায় আপন বলতে তো শুধু তুমি। আর হঠাৎ এসে ধরা দিল ডাক্তার সাহেব আর তার পরিবার। রেডি হয়ে তাসফি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। কলেজে এসে তাসফি সবার প্রথমে দৌড়ে নিস্তব্ধর চেম্বারে এলো। কিন্তু সে তাকে সেখানে পেল না। তার অনুমান ঠিক কিনা শিওর হওয়া দরকার। কিন্তু লোকটা যেন হঠাৎ করেই হাওয়া হয়ে গেল। আজব। যা বলার সরাসরি না বলে লোকটা প্রতিবার হেয়ালি করে। অপর বিল্ডিংয়ের থার্ড ফ্লোর থেকে নিস্তব্ধ তাসফির ভাবমূর্তি অবলোকন করে মুচকি হাসল। সে তো চায় তাই। তার বিবি তার জন্য উতলা হোক, অস্থির হোক। না হলে প্রেমটা জমবে কেমন করে? ক্লাসে আসতেই তাসফিকে আশা স্বর্নিধি আরাধ্য জোকের মতো আঁকড়ে ধরল কথার জালে। আশা কটমট করে তাকিয়ে থেকে আশেপাশে অবলোকন করে গর্জে উঠে বলল, এত বড় একটা কথা তুই আমাদের থেকে গোপন করে গেলি? কি করে পারলি বলতো? স্যারের মতো গম্ভীর মানুষ কিনা সবসময় তোর খোঁজ করে। তুই অসুস্থ হতে হাইপার হয়। তোকে যারা শাস্তি দিল তাদের ও শাস্তি দিল। আমাদের তো আগেই বোঝা উচিত ছিল। ইসস, ইচ্ছে করছে তোকে এখন বুড়ি গঙ্গা নদীতে গিয়ে চুবাই। ইসস, কি অপমানটাই না হলাম আমরা। আগে আমাদের বললে তোর কি এমন ক্ষতি হতো বল? আর বিয়ের খবর সবাই জানে না কেন? স্যার তোর এত কেয়ার করে অথচ সবাইকে বিয়ের কথা জানাতে সমস্যা কোথায়? তাসফি করুণ চোখে ওদের দিকে তাকিয়ে রইল। বিয়ের কথা কেন বলছে না সেটা তো সেও জানে না। লোকটার ভাবগতি বোঝা বড্ড মুশকিল। কখন কি করে কে জানে। ওদের উদ্দেশ্যে ধীর স্বরে বলল, সব বলবো, তোদের একটু ধৈর্য ধর, এখন তো ক্লাস টাইম, স্যার চলে আসবে। ওরা শান্ত হলো কিছুটা।
স্বর্নিধি চোখ ছোট ছোট করে বলল, সত্যি সব বলবি তো? প্রমিস। আরাধ্য বলল, এই এবার বিশ্বাস হলো। তুই কোনটা সত্যি বলিস মিথ্যা বলিস আমরা তো ভেবেই কুল পাচ্ছি না। তাসফি অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে রইল। প্রথম বেল শেষে সুজন নিস্তব্ধ কেবিনে এলো। এসেই চেয়ারে গা এলিয়ে দিল। সুজনকে দেখে নিস্তব্ধ ভ্রু কুচকাল। প্রশ্ন করল, কি ব্যাপার এত হতাশ কেন? সুজন কপাল ঘষে বলল, ভালো লাগছে না। মা বিয়ের জন্য প্যারা দিচ্ছে উফাফ। নিস্তব্ধ সিরিয়াস হয়ে বসে বলল, দেখ সুজন, বিয়ে করা তোর এখন দরকার। আঙ্কেল আন্টিরও তো একটা শখ আহ্লাদ আছে তাই না? তৃপ্তিকে কেন নিজের কথা বলছিস না? সুজন নিস্তব্ধ দিকে তাকালো। দুর্বল হেসে বলল, তৃপ্তির মতো মেয়েকে ভালোবাসা যায় নিস্তব্ধ, কিন্তু জীবন সঙ্গী করা যায় না। নিস্তব্ধ অবাক হয়ে বলল, মানে? তুই তো ওকে ভালোবাসিস। তবে? সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ নিস্তব্ধ, তুই বুদ্ধিমান ছেলে। তৃপ্তি যেই ক্যাটাগরি মেয়ে তাকে সংসারের মায় বেঁধে রাখা সম্ভব নয়। আমি ওকে ভালোবাসি, ভালোবাসবো, তবে ওকে কাছে পেতে চাই না। যখন ওর বিষয়ে জানতাম না তখন থেকেই ওকে ভালোবাসি। আমার ভালোবাসা তো মিথ্যা নয়। কি করে ভুলবো সেই ভালোবাসা? ছুতে চাইতাম ওকে, কিন্তু যেদিন থেকে ওর বিষয়ে জানলাম সেদিন থেকে ওকে ছোঁয়ার ইচ্ছেটা মরে গেছে। ও ওর মতো বেঁচে থাক, নিজের মতো চলুক। আমি কখনো আড়ালে দেখব, কখনো হয়তো সময়ের বিবর্তনে ভুলেও যাব। ওকে জীবন সঙ্গিনী হিসাবে আমি চাই না। চাইলে আরও অনেক আগেই মায়ের কাছে নিয়ে যেতাম ওকে। আমি চাই আমার জীবন সঙ্গী আমার মতো করে থাকবে। আমাকে সে শ্রদ্ধা করবে, ভীষণ করে ভালোবাসবে, অভিমান করবে, রাগ দেখাবে। আমার বাবা মাকে শ্রদ্ধা করবে, যার মস্তিষ্কে হাজারটা পুরুষের ছবি থাকবে না। তৃপ্তির পক্ষে তার কোনোটাই করা সম্ভব নয়। ও অহংকারী, অসুস্থ পরিবেশে বড় হয়েছে। সে কি করে আমার সুস্থ ফ্যামিলির সাথে মানিয়ে নেবে? তৃপ্তিকে যেহেতু ভালোবাসি তাই ওকে ভুলতে পারি না শত চেষ্টা করেও। তবে আমি চাই এমন একজন আমার জীবনে আসুক যে আমার এই দুঃখগুলোকে নিঃশেষ করে দিতে পারবে। বাকিটা জীবন আমায় ভালোবেসে আগলে রাখবে। নিস্তব্ধ মাথা নাড়ল। বুঝলাম। তবে বিয়ে করছিস না কেন? সুজন মুহূর্তে কণ্ঠ পরিবর্তন করে হতাশ কণ্ঠে বলল, মেয়েই তো পছন্দ হচ্ছে না ভাই। দূর জীবনটা বেদনার ভাই। নিস্তব্ধ সুজনের পিঠে ধরাম করে থাপ্পড় মেরে বলল, শালা তুই আর শুধরাবি না। আমি শুধরালে কেমন করে হবে? তোর বাসর ঘর কে সাজাবে? নিস্তব্ধ চোখ গরম করে চেয়ে বলল, দাঁড়া তুই। সুজনকে আর পায়কে। সে দৌড়ে বেরিয়ে গেল। বলে গেল, দেখ ভাই, চিন্তা করিস না। তোর মেয়ের সাথে আমার ছেলের সেটিংটাও আমিই করে দিবুনে। বাই দোস্ত। সুজনের ছেলেমানুষি কাণ্ডে নিস্তব্ধ রাগ করতে গিয়েও হেসে দিল। সময় তখন দ্বিপ্রহর। রোদেরা গাছের ফাঁকফোকর দিয়ে উকি মারছে। তাদের তপ্ততাও খানিকটা কমে এসেছে। নিস্তব্ধ চেম্বার আগমন ঘটল তাসফির। নক না করেই সে ঠাস করে ঢুকে পড়ল। আজ রোগী নেই। নিস্তব্ধ ভ্রু নাচিয়ে বলল, নক করে আসা উচিত ছিল। তাসফি ভাবলেশহীন ভঙ্গিতে বলল, প্রয়োজন মনে করিনি। তাই? হ্যাঁ। নিস্তব্ধ চেয়ার ছেড়ে উঠে তাসফির কাছাকাছি এসে দাঁড়ালো। তাসফি তার সামনে সকালের পাওয়া চিরকুটটি মেলে ধরল। বলল, এটা চিনেন? নিস্তব্ধ ভাবার ভঙ্গিমা করে বলল, কেন বলুন তো? এটা যে আপনার হাতের লেখা, বুঝতে পারছেন? নিস্তব্ধ মাথা নাড়লে। তাসফি রেগে গেল, হেয়ালি করছেন কেন? আপনি জেনেও কেন প্রশ্ন করছেন? সকালে ফোন কেন ধরেননি? পানিশমেন্ট। তাসফি অবাক হয়ে বলল, আবার কিসের পানিশমেন্ট? নিজে ভেবে দেখুন। মানেটা কি? আমি আপনাকে ব্লক করেছিলাম বলে আপনি এখন এমন করবেন? উহু, ভুল। এমন করব না। একবার করলাম। আপনি দীর্ঘদিন করেছেন। আমি এক মুহূর্ত করে আপনাকে আমার অনুভূতিটুকু বোঝালাম। দ্যাটস ইট। তাসফি অদ্ভুত চোখে তাকিয়ে রইল নিস্তব্ধ পানে। নিস্তব্ধ আবারও ফিসফিস করে বলল, মিসেস ইয়াসার, আপনি আমায় চিনেননি। বলেছিলাম আমার প্রত্যেকটা পাওনা আমি সুদে আসলে ফিরিয়ে নেব। কাটাকাটি হলে আর ভালোবাসা জমল কোথায় বলুন? বাকি কথাটুকু বলার সুযোগ পেল না নিস্তব্ধ। দিতে চাইল না বোধ হয় তাসফি। মুহূর্তের মাঝে শার্টের কলার টেনে ধরল। নিস্তব্ধ সামান্য ঝুঁকতেই তাসফি নিস্তব্ধ অধর আঁকড়ে নিজের কোমল ওষ্ঠের সহিত। নিস্তব্ধ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, দুই হাত স্যালেন্ডারের মতো করে উঁচু করে। তাসফি তাকে ছেড়ে দিয়ে ইস্তচর বসালো নিস্তব্ধ দুগালে। বলল, আপনি এক নম্বরের একটা বদলোক ভেবেছিলাম, আপনি সুধরে গেছেন কিন্তু না। কুকুরের লেজ কি আর সোজা হয়? অসহ্য। নিস্তব্ধ করুণ চোখে তাকিয়ে বলল, আমি কি করলাম বউ? আপনি কি করলেন মানে? আপনি তো সব নষ্টের মূল। বারবার আমায় চিন্তায় রাখেন। সবকিছু গন্ডগোল করে দেন উফাফ। আপনাকে কাঁচা চিনিয়ে খেয়ে ফেলবো আমি। তাসফি দৌড়ে বেরিয়ে গেল।
নিস্তব্ধ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে ঠাস করে চেয়ারে বসে পড়ল। বউ তার বেজায় ক্ষেপে গেছে। আসলেই নিস্তব্ধ, সব দোষ তোর। কিন্তু বউকে না রাগালেও তো তোর ভালোও লাগে না। কি করবি বল? হাহহ। আসলেই এত সুখের মাঝে জীবনটাই বেদনার। চলবে।